আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি মারিয়া রহমান মম। উপস্থিত সকল সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি গিট ইট রাইট, মাস্টারিং গিট অ্যান্ড গিট হাব ফর কোলাবোরেটিং ডেভেলপমেন্ট ওয়েবিনারে। আজকের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হলো অংশগ্রহণকারীদের গিট এবং গিট হাব সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান করা, যা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, ভার্সন কন্ট্রোল ম্যানেজমেন্ট এবং টিম ওয়ার্কের দক্ষতা বাড়াতে সাহায্য করবে, যা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। আজকের ওয়েবিনারে উপস্থিত হবেন প্রফেসর ডক্টর বিমল চন্দ্র দাস, অ্যাসোসিয়েট ডিন অফ এফএসআইটি। আমরা তার জন্য অপেক্ষা করছি। ততক্ষণে আমরা আমাদের গার্লস কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের কনভেনর শারিন ম্যামকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। অনেক ধন্যবাদ মারিয়া, এবং আমি বাকি সবাইকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই যারা হচ্ছে এই রমজানের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং অপেক্ষা করছেন আমাদের ওয়ার্কশপটির জন্য। এই ট্রেনিংটি আমি আশা করছি স্টুডেন্টদের জন্য অনেক বেশি হচ্ছে যে উপকারী হবে, কারণ আমরা সাধারণত যেটা জেনে থাকি যে আমরা যখন যে কোনো ধরনের ক্যারিয়ার রিলেটেড অপরচুনিটি, বিশেষ করে যে কর্পোরেটিভ যে সেক্টরটা আছে ওই সেক্টরটাতে সাধারণত অনেক ক্ষেত্রে বলেই দেয় যে আমাদের গিটহাব অ্যাকাউন্টের লিঙ্কটা দেওয়ার জন্য। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রফেশনাল একটা সেক্টর, যেটা দিয়ে আমরা সহজে আমরা নিজেদেরকে প্রুফ করতে পারি। আমরা যদি কোনো প্রজেক্ট অথবা আমাদের যে কোনো কাজে থাকতে পারে, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, আমাদের অনেক রোবোটিক্স, অনেক সেক্টর আছে, সাইবার সিকিউরিটি। আমরা যে কাজগুলো করেছি, মানে অনেকগুলো কাজ আমাদের গোছানো কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো সেটা না জানার কারণে, যার একটা ভাইটাল মিডিয়া হচ্ছে যে গিটহাব, এটা না জানার কারণে আমরা আসলে নিজেদের কাজগুলোকে ওভাবে রিপ্রেজেন্ট করতে পারি না। তো সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাতে চাই হাসনুর ম্যামকে, যিনি হচ্ছে যে ক্যারিয়ার উইং থেকে প্রোগ্রামটি আয়োজন করেছেন, এবং আরো বেশি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাতে চাই জিওন স্যারকে, যিনি আমাদেরকে সময় দিচ্ছেন এই ট্রেনিংটার জন্য। অনেক ধন্যবাদ স্যার। আর স্যারকে বলবো যে স্যার আপনি আপনার ট্রেনিংটা শুরু করে দেন। এর মাঝে যদি আমাদের মাঝে বিমল স্যার অ্যাটেন্ড করে, উনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। তাহলে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারি। জিওন স্যার। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন সবাইকে। সো আমরা মনে স্টার্ট করতে পারি, রাইট? জি স্যার। ওকে, সো আমরা অনেক অ্যাটেন্ডেন্স, সো আমরা বুঝতে পারতেছি সেশনটা বেশ ইম্পর্টেন্ট একটা সেশন। সো আমরা ট্রাই করবো এই সেশন থেকে একটু লার্নিংস নিয়ে যাওয়ার, বিশেষ করে যেহেতু আমরা গিট বা গিটহাব নিয়ে একটু কথা বলছি, রাইট? সো আমরা সময় নষ্ট না করে, যেহেতু অনলাইন সেশন, আমরা সেশনের দিকে মুভ করি। সো আমাদের সেশন গিট ইট রাইট, দ্যাট মিনস গিট বা গিটহাব ইউজ করি, বাট উই ডোন্ট ইউজ ইট ইন প্রপার ওয়ে, রাইট? সো আমরা এটা পুরোপুরি একদম অ্যাজ এ বিগিনার লেভেল থেকে শুরু করে কিভাবে, আমি ধরে নিব তোমাদের একদম জিরো নলেজ অন গিটহাব, ওকে, বোথ গিট অ্যান্ড গিটহাব। সো আমি ধরে নিব একদম জিরো নলেজ। সো আমি একদম শুরু থেকে উইথ আ স্টোরি টেলিং তোমাদের কিছু জিনিস বোঝানোর ট্রাই করবো, যে আসলে রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে কিভাবে আমরা গিটটাকে ইউজ করি, কিভাবে একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট আমরা মেইনটেইন করি, অ্যান্ড এভরিথিং এলস। ঠিক আছে? সো আমরা স্টোরি টেলিং এর মধ্যে যাব এই কারণে যে এটাতে আমাদের রিয়েল ওয়ার্ল্ড সিনারিওটা বুঝতে ইজি হবে। ঠিক আছে? সো আমরা ট্রাই করব বিগিনার লেভেলের যতটুকু জানা প্রয়োজন, অ্যান্ড সাথে অ্যাজ এ ডেভেলপার, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট ইউর ক্যারিয়ার, and then how will you manage your git and improve your profile. So আমরা সেই দিকটা একটু দেখার ট্রাই করব। সো আমরা মুভ করতে পারি। দিস ইজ মি। সো কাইন্ডলি আমাদের মধ্যে আমাদের প্রফেসর ডক্টর বিমল চন্দ্র দাস স্যার, অ্যাসোসিয়েট ডিন এফএসআইটি, উনি জয়েন করেছেন। আমরা স্যারের কাছ থেকে কিছু কথা না, অ্যাকচুয়ালি আমি ওয়েট করছিলাম জয়েনিং এর জন্য ওয়েট করছিলাম। যাই হোক, হয়তো কোনো লিমিটেশনের কারণে
কি হয়ে গেছে, আমি শুনছিলাম জীবনের কথাগুলো শুনছিলাম। আমার মনে হয় তাহলে আমি দুই কথা বলে আমার এবার আরেকটা মিটিং আছে, একটু ব্যস্ততা আছে, আমি দুই কথা বলে ছুটি নিয়ে নিব না হোয়াট ইউ লাইক? শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার, স্যার, প্লিজ স্যার আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের ম্যাডামরা কি জয়েন করেছেন? কোন ম্যাডামরা? জি স্যার। জি স্যার। জি স্যার, আচ্ছা, আপনাকে হ্যাঁ অনেক হ্যাঁ, ধন্যবাদ। জি স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য স্যার, আমরা শাহিন আছে। অনেক খুশি হয়েছি। হ্যাঁ। না, চিন্তা করলাম যেহেতু ডিন স্যার থাকতে পারছে না, ডিন স্যার না থাকলে তো বাই ডিফল্টই আমার ঘরে চলে আসে, তো সেই হিসাবে আর কি থাকার ট্রাই করছি। তো যাই হোক, আমি তাহলে আমি আর মানে ডিস্টার্ব না করি, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের জিসিবিসি কে। এই ব্যস্ততার মাঝে সবাই ঈদ আমেজ, ঈদের কেনাকাটা নিয়ে ছুটি নিয়ে ব্যস্ত, এর মধ্যে আমরা নিজেদেরকে ডেভেলপ করার জন্য সেশন করছি, ওয়েবিনার করছি, শিখছি। অনেক অনেক ধন্যবাদ, এবং যারা উদ্যোগ নিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে আজকে যে স্পিকার যাদের কাছ থেকে আমরা শিখবো, আমাদের এখানে মনে হয় ক্লাবের বাইরের কি ইনভাইটেড না অনলি ক্লাব মেম্বাররা? স্যার, আমাদের ক্লাব মেম্বারের বাইরেও স্যার আমরা সেকশনেও এটা শেয়ার করেছি, আমরা চেয়েছি আমাদের স্টুডেন্টরা যেন এঙ্গেজ হয় আমার সেকশনের এবং বিভিন্ন ম্যাডামের সেকশনের, প্লাস হচ্ছে আমাদের সিএসি টোটাল এবং এফএসআইটি তে আমরা এটা ছড়িয়ে দিয়েছি। আমাদের অনেক ছেলে মেয়ে শিক্ষার্থীরাও স্যার এখানে জয়েন আছেন, আমি দেখতে পাচ্ছি 70 জন জয়েন আছে স্যার। 77 যাই হোক, আমি সেটাই এক্সপেক্ট করছিলাম। শুধু আমাদের জিসিবিসি ক্লাবের এবং ডিপার্টমেন্টের না হয়ে সম্ভব হলে আমাদের এন্টায়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য ফ্যাকাল্টিতে যদি সম্ভব হয়, যে আমরা কাজ করছি স্টুডেন্ট ডেভেলপমেন্টের জন্য, জিসিবিসি কাজ করছে, এফএসআইটি কাজ করছে, ডিপার্টমেন্ট কাজ করছে, এটাই কিন্তু আমাদের কন্ট্রিবিউশন। তো এটা অব্যাহত থাকবে, এবং যারা উদ্যোগ নিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, এবং আজকে আরো ধন্যবাদ জানাই আমাদের যে স্পিকার মেজবাউল ইসলাম জিয়ন। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, তো তোমাদের কাছ থেকে আসলে এক্সপেকটেশন ওইটাই, নিজেদের ডিপার্টমেন্ট, নিজেদের ইউনিভার্সিটি এটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে ইফেক্টিভ টিচিং এবং লার্নিং দেওয়া যায় যুগোপযোগী শিক্ষার জন্য, মানে জব ওরিয়েন্টেড, মার্কেট ডিমান্ড বেসড টিচিং কিভাবে নেওয়া যায়। আমরাও শিখবো তোমাদের কাছ থেকে, ঠিক আছে? আমাদের অনেক শেখার আছে, আমার শিখতে কোনো লজ্জা নেই এবং বয়স নেই। যেমন আমি এখন আমার মেয়ের কাছ থেকে আমি শিখি অনেক কিছু, ঠিক আছে? এটা এই ধরনের মেন্টালিটি থাকতে হবে। তা আমি কিছু কিছু জিনিস হয়তো সময়ের অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও হয় না। তো যাই হোক, সেটা এই ধরনের অ্যাক্টিভিটিস অব্যাহত থাকবে জিসিবিসির পক্ষ থেকে, এবং আমাদের ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে যতটুকু হেল্প দরকার স্যার ম্যাডামরা যতটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি এবং চেষ্টা করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মেজবাউল ইসলাম জিয়নের কাছে যাচ্ছি। আমি কিছুক্ষণ আছি, তারপর হয়তো আমাকে একটু ক্ষমা করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করতে পারি। সরি স্যার ফর ইন্টারাপশন। ইটস ওকে। সো আমরা এখন রিজিউম করতে পারি। লেট মি শেয়ার अगेन। সো আমার স্ক্রিন ভিজিবল, রাইট? ইয়েস স্যার। ওকে। সো আমরা বলছিলাম যে আমরা আসলে সেশনটা আমরা আগে বোঝার চেষ্টা করব কোথায় আমরা গিট ইউজ করি, কেন ইউজ করতে হয়, আমরা একটু রিয়েল ওয়ার্ল্ড সিনারিও বোঝার ট্রাই করব, ঠিক আছে? সো বিকজ আসলে ঘটনাটা এরকমই যে আমরা কেন কোথায় ইউজ করব এটাই আমরা আসলে বুঝতে পারি না। সো এটা আমার ইন্ট্রোডাকশন। সো আমি লেকচার শেয়ার করা থাকবে। আমি মোহাম্মদ মেজবাউল ইসলাম জিয়ন, কারেন্টলি লেকচার হিসেবে আছি, অ্যান্ড আমি নিজে একজন ফ্লাটার এবং লারাভেল ডেভেলপার। ওকে, সো আমরা তিনটা সিনারিওতে আমি স্টোরিটাকে ডিভাইড করছি। ফার্স্ট, লেভেল 1, দ্য ল্যান্ড অফ কেওস। সো আমাদের স্টুডেন্টরা, বিশেষ করে তোমরা এটার সাথে খুবই পরিচিত। যখনই তোমরা আমাদের ইভেন ল্যাবে আমরা যে প্রজেক্টগুলো তোমাদেরকে দিই, আমাদের প্রত্যেকটা ল্যাবেই হ্যান্ডস অন প্রজেক্ট থাকে। সো এই প্রজেক্টগুলো তোমরা যখন করো, অ্যান্ড ইন দ্য ম্যাক্সিমাম কেস আমি খেয়াল করে দেখেছি যে তোমরা যখন এই প্রজেক্টগুলো গ্রুপ ওয়াইজ করতে যাও, সেগুলোর মাঝে আসলে হারমোনি থাকে না। লাইক গ্রুপের একজন মেম্বার কি করছে, আরেকজন কি করছে, এগুলোর মাঝে তোমাদের হারমোনিটা ঠিকঠাক থাকে না। দ্যাটস ওয়াই কি হয় যে তোমাদের প্রজেক্টগুলো কি করো, অনেকে গুগল ড্রাইভে রাখো,
লাইক দেখো আমি এখানে একটা এক্সাম্পল ক্রিয়েট করা ট্রাই করছি যে ধরো তুমি একটা ওয়েব বেসড প্রজেক্ট করছো এন্ড সেই প্রজেক্টে হয়তো ইন্ডেক্স নামের একটা ফাইল আছে, যেটা সব ওয়েবের সাধারণত ইন্ডেক্সের একটা পেজ থাকে যেখান থেকে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন গুলো কি হয় স্টার্ট হয়। সো এখন ইন্ডেক্সের কাজ হয়তো তোমরা 2-3 জন মিলে কোন একটা কাজ স্পেসিফিক কাজ করছো এন্ড এই কাজটা তোমরা গুগল ড্রাইভে সেভ করছো, ঠিক আছে। এখন গুগল ড্রাইভ আমরা জানি এটার সাথে খুবই পরিচিত এন্ড এখানে আমরা এটা একটা ক্লাউড বেসড সার্ভিস, স্টোরেজ সার্ভিস, যেখানে আমরা কি করতে পারি সবকিছু আমাদের পিসির মতো একটা ক্লাউড বেসড স্টোরেজ সার্ভিস হিসেবে ইউজ করি। এন্ড এই ধরনের কেসে আমাদের আসলে একটা প্রবলেম, যে প্রবলেমগুলো আসলে ইন দ্য কেস অফ ডেভেলপমেন্ট খুবই সিরিয়াস প্রবলেম হতে পারে। লাইক প্রথম প্রবলেমটাই আসলে এটা আসে যে কোন ফাইলটা কে কখন কিভাবে দিচ্ছে এইটার আসলে কোনো ধরনের ট্র্যাকিংস থাকে না। সো এটাকে আমরা বলি ভার্সনিং করা। তোমরা যখন গিট, আমরা আরো যখন একটু ডিটেলসে যাব তোমরা বুঝতে পারবে এটা। এন্ড সেকেন্ড যেটা প্রবলেমের কথা বলছিলাম আমি, যে কনফিউশন। লাইক তোমার টিম মেম্বার 1 কোন ফাইলটার কোন কোডটা মডিফাই করছে এন্ড তোমার আসলে কোন কাজটা করা দরকার, অন্য আরেকজন টিমমেট কোন কাজটা করবে, এই সব কিছুর মাঝে কোলাবোরেশনটা, এই কোলাবোরেশনটা আসলে এরকম ধরনের সিস্টেম যদি তোমরা ম্যানেজ করো লাইক গুগল ড্রাইভে রাখছো এন্ড কে কখন আপলোড করছে না করছে এসব কিছু ট্র্যাক রাখা ভেরি ডিফিকাল্ট, এসব কিছু করা যায় না। বিশেষ করে ম্যাক্সিমাম সময় কি হয় প্রজেক্টগুলো তোমরা নিজের বাসায় গিয়ে করো এন্ড বাসায় গিয়ে করার সময় কি হয় যে তোমাদের আসলে কানেকশনটা সবসময় রাখা পসিবল হয় না। লাইক তোমরা তো সবসময় গুগল মিটে বসে একসাথে ডিসকাস করতে পারছো না। দ্যাটস ওয়াই এই সেম জিনিসটাই কিন্তু আমাদের যারা তোমরা যখন ডেভেলপমেন্ট ফিল্ডে যাবা, ইন্ডাস্ট্রিতে যাবা, সেম জিনিসটাই কিন্তু হয় এন্ড সেখানে আরো মেসিভ স্কেলের প্রজেক্ট ডেভেলপ হয়, সেখানে আরো বড় টিম কাজ করে। সো তারা আসলে কিভাবে এই জিনিসগুলোকে মেনটেন করে, অবশ্যই এই ধরনের গুগল ড্রাইভের মাধ্যমে তারা এটা মেনটেন করে না। সো এটা একটা ইস্যু গেল। এন্ড লাস্ট একটা ইস্যু থাকে যে আমি যেটা বলছিলাম কে কোন ফাইলটা কোন জায়গাটা মডিফাই করলো, এগুলো আসলে ঠিকঠাক ভাবে না জানা থাকলে কি হয় পরবর্তী কোন স্টেপে সে কাজ করবে সেই স্টেপটাতে যাওয়া আসলে খুবই ডিফিকাল্ট হয়। এন্ড এই সব কিছু একটা ক্যাওয়াস এর মতো। লাইক যখন বড় স্কেলে প্রজেক্ট হবে তুমি চিন্তা করে দেখো একটা প্রজেক্ট যেখানে 5 জন অ্যাটলিস্ট ডেভেলপার কাজ করছে এন্ড 5 জন ডেভেলপারকে 5টা ডিফারেন্ট ফিচারের কাজ দেওয়া হয়েছে এন্ড যেগুলো সবগুলো যখন একসাথে কাজগুলো হতে থাকে কে কোন কাজ করছে না করছে সবগুলোকে মনিটরিং করা ইজ আ বিগ টাস্ক। এন্ড এই ধরনের প্রবলেমকে আমরা সলভ করার জন্যই আসলে একটা সলিউশন নিয়ে আসি, সেটাকে নাম বলছি আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেম। সো হোয়াট ইজ ভার্সন কন্ট্রোল সিস্টেম? ভার্সন কন্ট্রোল সিস্টেমগুলো আসলে আমাদের খুবই 3টা বেসিক কাজ তারা করে। আমি এখানে হাইলাইট করা ট্রাই করছি, দেখো। ফার্স্ট ওয়ান ইজ ট্র্যাক চেঞ্জেস। দ্যাট মিনস আমি যে কথাগুলো বললাম একটু আগেই যে প্রিভিয়াস স্লাইডে 3 জন টিমমেটের কাজ আমি বলছিলাম যে 3 জন 3টা ফাইল এডিট করছে এন্ড আমি আসলে জানি না কে কোন ফাইল কখন কোন লাইনে মডিফিকেশন করছে, বাট উইথ ভার্সন কন্ট্রোল ইউ নো which line has been modified, who has modified it, and every detail of it. So tracking change is very important because এটা না জানলে তুমি এর পরের স্টেপে যেতে পারবে না। And second, version control এর খুবই ইম্পর্টেন্ট ফিচার কোলাবোরেশন। এন্ড এখানে এসে আমরা দেখলাম যখনই আমরা মাল্টিপল পিপল একটা প্রজেক্টে কাজ করছি সেখানে কোলাবোরেশনটা খুব ইম্পর্টেন্ট, একটা কমিউনিকেশন থাকতে হয় যে আমি এই কাজটা করছি তুমি এই কাজটা করো, এখানে এই জিনিসটা অ্যাড করা হয়েছে এটা ফিক্স করা হয়েছে, এই ধরনের একটা কোলাবোরেশন একটা কমিউনিকেশন টিমের মাঝে থাকতে হয়। সো ভার্সন কন্ট্রোল সিস্টেম আমাদের এই কোলাবোরেশনের একটা জায়গা করে দিচ্ছে যেখানে আমরা কি করছি যে একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট, একটা শেয়ার্ড এনভায়রনমেন্টে কাজ করছি, সবাই জানি যে কোন লাইন অফ কোড মডিফিকেশন হচ্ছে, কে মডিফাই করছে, আমার নেক্সট কাজ কি হবে, এভরিথিং এলস একদম স্ট্রাকচার্ড ওয়েতে আমার ভার্সন কন্ট্রোল সিস্টেম দিয়ে দিচ্ছে। অ্যান্ড লাস্টলি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। আমাদের এই সেশনের একদম শেষের দিকে আমরা দেখবো কিভাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে হয়, বাট আমরা কনফ্লিক্ট ম্যানেজমেন্টে যদি খুবই সহজ ভাষায় বলি, যখনই একটা প্রজেক্টে তোমরা 3 জন 4 জন 5 জন কাজ করবা, মোস্ট অফ দ্য কেস ইভেন ইন দ্য ট্রেডিশনাল ওয়ে, তুমি যখন আমি যে গুগল ড্রাইভের কথা বললাম, তুমি যখন ড্রাইভেও ফাইলটা আপলোড করো দেখা যায় একই কাজ তোমরা 2 জন করে ফেলছো, ঠিক আছে। এখন 2 জনের কোন কাজটা আসলে পারফেক্ট বা কোন কাজটা আমাদের প্রজেক্টে থাকবে এইটাকে আমরা ম্যানেজ করতে হয়। এটা আসলে ম্যানেজ করাটা আমরা বলি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। যখন একই ফাইল মাল্টিপল
ডেভেলপার বা মাল্টিপল পিপল এটাতে কাজ করে, তখন একটা কনফ্লিক্ট জেনারেট হয়। গিট আসলে ডিটারমাইন করতে পারে না কোন ফাইলটা অ্যাকচুয়ালি আমাদের মেইন প্রজেক্টের ফাইল হিসেবে যাবে। সো এখানে আমাদের কি করতে হয়, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে হয়, and each three of these features are provided by version control system. So there are several version control systems out there, and in today's session we'll go with Git and GitHub. So in our next lesson we'll start with the Git and GitHub, and so far আমরা একটা অ্যাটলিস্ট ধারণা পেয়েছি যে আসলে কেন গিট এবং গিটহাব বা কেন একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম আমাদের প্রয়োজন, বিকজ আমরা একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট, একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ক্রিয়েট করতে চাই, অ্যান্ড এই ফিচারটাই আমাদের আসলে গিট অ্যান্ড গিটহাব প্রোভাইড করবে। অ্যান্ড হাউ এটা কিভাবে প্রোভাইড করে খেয়াল করে দেখো এই ডায়াগ্রামটার মধ্যে। এখানে আসলে কি হচ্ছে, আমাদের গিট ডিস্ট্রিবিউটেড সার্ভার নামে একটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম, এটা গিটহাবের সিস্টেম বা গিটের সিস্টেম, আপাতত ধরে নয় এটা একটা সিস্টেম। এই সিস্টেমের সাথে আমাদের সমস্ত ডেভেলপাররা, এখানে আমি দেখাইছি যে দুইজন ফ্রন্ট এন্ড ডেভেলপার অ্যান্ড একজন ব্যাক এন্ড ডেভেলপার। সো সে ফর এক্সাম্পল সবাই কোনো না কোনো ফাইলের মডিফিকেশনে কাজ করছে, অ্যান্ড ডেভেলপমেন্টের সময় প্রত্যেকজন ডেভেলপার কি থাকে, এই ডিস্ট্রিবিউটেড সার্ভারের সাথে কানেক্টেড অবস্থায় থাকে, অ্যান্ড সবাই কি করতে পারে, দেখতে পারে যে এই প্রজেক্টে কোন ফাইলে কে কাজ করছে, কে মডিফিকেশন দিচ্ছে, অ্যান্ড নেক্সট তোমাকে কি কাজ করতে হবে। যেহেতু এটা একটা ডিস্ট্রিবিউটেড সার্ভার, দ্যাট মিনস সমস্ত কাজগুলো আসলে এই সেন্ট্রালি একটা সার্ভার থেকে আমাদের কি হচ্ছে, ম্যানেজ হচ্ছে। অ্যান্ড এই ধরনের সিস্টেম যখন থাকে তখন আমরা কি করতে পারি যে কেউ কি হ্যান্ড রাইজ করছো, আমি একটু এটাকে পাশে রাখি। ওকে, সো এই ধরনের সিস্টেম আমাদের কাছে যখন থাকে তখন কি হয় যে আমাদের টিম ওয়ার্কটা বেশ ইজিয়ার হয়ে যায়। লাইক এখানে আমি একটা লাইন অ্যাড করছি, ট্রু বিউটি অফ দিস সোর্স কন্ট্রোল বা ভার্সন কন্ট্রোল সিস্টেম ইজ দ্য অ্যাবিলিটি ফর অ্যান এন্টায়ার টিম টু ওয়ার্ক অন দ্য সেম কোড বেস। দ্যাট মিনস তোমার প্রজেক্টে একই সাথে তোমার পুরো টিম সেম কোড বেজের উপর কাজ করছো। দ্যাট মিনস সে আসলে কোন ফাইল মডিফিকেশন করছে, অ্যান্ড সেটা কিন্তু ইমিডিয়েটলি তোমার আরেকজন ডেভেলপার যে আছে তার কাছে চলে যাচ্ছে, তোমার আরেকজন টিম মেটের কাছে চলে যাচ্ছে। সে জানে যে আমার এখানে ফাইলটা মডিফিকেশন হয়েছে, দ্যাট মিনস আই হ্যাভ টু ওয়ার্ক ফ্রম হিয়ার। সো দিস ইজ দ্য ম্যাজিক অফ গিট অ্যান্ড গিটহাব। এখানে আমরা একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, আমরা প্রজেক্টকে ম্যানেজমেন্ট করছি। সো এই ধরনের কাজের জন্য আমরা গিট অ্যান্ড গিটহাবকে ইউজ করি। অ্যান্ড এরপরেই আমাদের যে মেইন টপিকটা আসে যে আসলে কিভাবে এই গিট অ্যান্ড গিটহাব এই কোলাবোরেটিভ এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে। সো এটাকে তোমরা অ্যাজ আ টাইম মেশিন চিন্তা করতে পারো। গিটহাব এটাকে তোমরা একটা টাইম মেশিনের মতো ভাবতে পারো। সে ফর এক্সাম্পল আমি যদি তোমাকে এই জিনিসটা দেখে, আমরা সবাই মার্ভেলের মুভি দেখেছি, রাইট? অনেকেই দেখছি, কেউ কেউ হয়তো আছো দেখি নাই, বাট দেয়ার আর সেভারাল মার্ভেল ফ্যান্স লাইক মি। সো আমরা মার্ভেলের মুভিগুলোতে দেখেছি তারা বেশ টাইম ট্রাভেলিং নিয়ে কাজ করে, মাল্টিভার্সের কনসেপ্ট ওখানে আছে, অ্যান্ড মোটামুটি সিমিলার কনসেপ্ট আমাদের গিট অ্যান্ড গিটহাবেও। খেয়াল করে দেখো, এইটাকে আমরা যদি ধরি, এটা আমাদের ধরলাম এটা আমাদের প্রেজেন্ট টাইম, এটা আমাদের মেইন টাইম, ঠিক আছে? অ্যান্ড আমরা গিটহাবে কি করতে পারি, গিটে কি করতে পারি, আমাদের টাইমকে স্প্লিট করে ব্রাঞ্চিং করতে পারি। দ্যাট মিনস মেইন প্রজেক্টটা, এটা আমার মেইন প্রজেক্টটা অ্যাজ ইউজুয়াল থাকবে। আমরা কি করতে পারি, সেই প্রজেক্টটাকে ব্রাঞ্চিং করতে পারি, আমরা কপি করে ওটা আরেকটা ভার্সন ক্রিয়েট করতে পারি, যে ভার্সনটাতে আমরা হয়তো নতুন কোনো ফিচার অ্যাড করতে পারি, নতুন কোনো ধরনের ফাংশনালিটি অ্যাড করতে পারি, ডেভেলপমেন্ট করতে পারি। অ্যান্ড এই ডেভেলপমেন্টগুলো, এই যে তোমরা যে ছোট ছোট ডটগুলো দেখছো, এগুলোকে আমরা বলি আসলে কমিটস। এগুলোর নাম হচ্ছে কমিট, লেখা একটু ডিফিকাল্ট যদিও। এই কমিটগুলো আসলে কাইন্ড অফ চেক পয়েন্টের মতো। এগুলো কি হচ্ছে, আমরা যখনই ফাইলটাকে কোনো একটা মডিফিকেশনের পর সেভ করি, সেটা এরকম চেক পয়েন্ট ক্রিয়েট করে। অ্যান্ড ধরো তুমি এই ফাইলে কাজ করছো, এই ব্রাঞ্চিং এ কাজ করছো, অ্যান্ড তোমার কোনো একটা টিমমেট হয়তো এই ফাইলে কাজ করছে, এটাকে আমি বলে দিচ্ছি ফিচার এক্স, কোনো একটা ফিচারে সে কাজ করছে। অ্যান্ড এখান পর্যন্ত, এই জায়গা পর্যন্ত তোমাদের প্রজেক্টটা খুবই স্মুথলি চলছিল, তোমরা হয়তো একদম ঠিকঠাক ভাবে যাচ্ছিল। বাট তোমার টিমমেট নতুন একটা ফিচার সে এখানে অ্যাড করছে,
অ্যাড করার পর সেটাকে যখনই তোমাদের প্রজেক্টের সাথে সে অ্যাড করে দিছে, দেখা গেল তোমার প্রজেক্টে ক্র্যাশ করে গেছে, সে হয়তো আর স্মুথলি রান করছে না, তোমরা তোমাদের টিম মিলে আর ফাইন্ড আউট করতেই পারছো না যে কি কারণে তোমার প্রজেক্টে ক্র্যাশ হচ্ছে। অ্যান্ড এখানেই তোমাকে সেভ করার জন্য আছে আসলে গিট। অ্যান্ড সেখানে তোমরা কি করতে পারো, যদি এমন কেস হয় যে এই স্পেসিফিক ফিচারটা অ্যাড করার পর তোমার সিস্টেমটার কোনো ফাংশনালিটি ক্র্যাশ করতেছে বা কলাপস করতেছে, তুমি কি করতে পারো, সিম্পলি ইউ ক্যান রিভার্ট ইউর চেঞ্জেস। তোমরা তোমাদের প্রিভিয়াস চেঞ্জে আবারও ফেরত যাইতে পারো, লাইক এ টাইম মেশিন। তোমরা আসলে টাইমের বিপরীতে ফেরত যেতে পারো যেখানে তুমি লাস্ট সেভটা ছিল। ঠিক আছে? সো যখনই তুমি গিটহাবে কোনো কিছু সেভ করবা, তোমরা যখনই সেভ করবা, সেটা আসলে তোমার প্রজেক্টে একটা স্ন্যাপশট সেভ করে, অ্যান্ড ইউ ক্যান রিভিজিট এনি অফ দি স্ন্যাপশটস এনি টাইম অফ ডিউরিং ইউর প্রজেক্টে। সো যে কোনো স্ন্যাপশটে যে কোনো সময় তোমরা ব্যাক করতে পারবা। অ্যান্ড এখানেই আসলে গিটের মেইন মজাটা, যে আমরা আসলে এখানে খুবই ফ্রিলি যে কোনো ফিচারে কাজ করতে পারি উইথ ব্রাঞ্চিং। এগুলোকে আমরা বলি ব্রাঞ্চ, প্রত্যেকটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চ বলি। অ্যান্ড দ্যার ইজ ওয়ান কমন ব্রাঞ্চ হুইচ ইজ দ্য মেইন ব্রাঞ্চ। অ্যান্ড মেইন ব্রাঞ্চকে আমরা আসলে কি করি, এরকম সাব ব্রাঞ্চ ক্রিয়েট করতে থাকি আমাদের প্রত্যেকটা ফিচারের জন্য, ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করি। অ্যান্ড ব্রাঞ্চগুলোতে আমাদের কি করা হয়, যে প্রত্যেকটা ডেভেলপার নিজে হয়তো কোনো ফিচার অ্যাড করে, অ্যান্ড সেই ফিচারগুলো আমরা কি করি, লাস্টলি আমাদের মেইন প্রজেক্টে অ্যাড করতে থাকি। ঠিক আছে? অ্যান্ড এখানে সবচেয়ে বড় হেল্পিং এর জায়গাটা হচ্ছে আমরা সব কাজকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। অ্যান্ড কোনো কারণে যদি কোনো কোডে ইরর থাকে, কোনো কিছু ডিবাগিং প্রয়োজন হয়, সেই ডিবাগিং প্রসেসটা কমপ্লিটলি আমাদের কাছে ইজি করে দেয় এই গিট বা ভার্সন কন্ট্রোল সিস্টেম। সো আমাকে তোমাদের বলি, যে কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা হলে ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি, যে কোনো সময় কোশ্চেন করতে পারো। আমরা তাহলে মুভ করতে পারি। সো এখানে যদি বুঝো যে গিট আসলে আমাদের কিরকম একটা ফিচার দিচ্ছে, খুবই সিম্পল একটা কনসেপ্ট। সে আমাদের একটা টাইম মেশিনের মতো জিনিস দিচ্ছে, সেখানে আমরা ব্রাঞ্চিং করতে পারছি, রিভার্ট করতে পারছি, অ্যান্ড এভরিথিং এলস। অ্যান্ড রিমেম্বার, এভরিথিং ইজ হ্যাপেনিং ইন দ্য কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট। দ্যাট মিনস তুমি যেটা করবে তোমার টিমমেটও তাই করছে, এবং তুমি যা ফিচারগুলো পাচ্ছ তোমার টিমমেটও কিন্তু একই জিনিসগুলো করতে পারছে। ঠিক আছে? সো আমাদের জানা দরকার, আমরা যে গিট অ্যান্ড গিটহাব দুইটা ডিফারেন্ট জিনিসকে নিয়ে এতক্ষণ বলছি, কোনটা কি আসলে, হোয়াট ইজ গিট অ্যান্ড হোয়াট ইজ গিটহাব। এখানে আমাদের অনেকেই কনফিউজড হয়ে যায়, আসলে গিট গিটহাব মনে একই জিনিস, বাট নো, গিট এবং গিটহাব দুইটা সেপারেট জিনিস। আমরা যদি গিটহাবের কথা বলি, যেটা আমরা সবাই পরিচিত, মোটামুটি সবাই আমরা জানি, অ্যাটলিস্ট মোস্ট অফ ইউ হ্যাভ অ্যাকাউন্ট অন গিটহাব। সো গিটহাবে আসলে একটা কি বলবো, একটা অনলাইন সার্ভিস, একটা ওয়েব সার্ভিস, এটা একটা রিপোজিটরির মতো, লাইক গুগল ড্রাইভ। সো এটা একটা রিপোজিটরি, যেটা একটা ওয়েব বেসড সার্ভিস। ঠিক আছে? এখানে আমরা ফাইলগুলো সেভ করি। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, গিট ইজ দ্য সফটওয়্যার, এটা আমাদের পিসিতে থাকে। এই গিটটা অ্যাকচুয়ালি কি হয়, আমাদের লোকাল পিসিতে এটা সেভ থাকে। ঠিক আছে? আমাদের লোকাল পিসিতে এই সফটওয়্যারটা রান হয়। অ্যান্ড এই সফটওয়্যারটা আসলে কি করে, আমাদের গিটহাবের সাথে কমিউনিকেশন করায়। ঠিক আছে? উই কমিউনিকেট উইথ গিটহাব থ্রু গিট। সো আবারও যদি সহজ ভাষায় বলি, গিটহাব ইজ দ্য হোস্টিং সার্ভিস, গিটহাব ইজ দ্য রিপোজিটরি অর দ্য ক্লাউড স্টোরেজ, anything you can name it, and Git is the software or the system that allows you to communicate with GitHub. So এটুকু যদি ক্লিয়ার হয়, এর পয়েন্টগুলো খুব ইজি। যেহেতু আমরা বললাম গিট কি, যে একটা সফটওয়্যার সিস্টেম, দ্যাট মিনস এটা আমাদের লোকালি আমাদের কম্পিউটারে ইনস্টল থাকতে হয়। অ্যান্ড গিটহাব, এটাতে আমাদের কোনো ইনস্টলেশনের কিছু নেই, এটা একটা ক্লাউড বেসড সার্ভিস। আমরা একটু পরেই দেখবো গিটহাবে আমরা কিভাবে কি করতে পারি। অ্যান্ড লাস্টলি আমাদের গিট কি করছে, আমরা যে এই যে ট্র্যাক চেঞ্জের কথা বলছি, ব্রাঞ্চিং এর কথা বলছি, টাইমলাইন ক্রিয়েশনের কথা বলছি, এই সব কাজগুলো আমরা করি আসলে গিটের মাধ্যমে। যদিও গিটহাবেও এই কাজগুলো করা যায়, গিটহাবের ওয়েব ইন্টারফেস ইউজ করে আমরা গিট ম্যানেজমেন্টের কাজগুলো করতে পারি, বাট এটা আমরা খুব রেয়ারলি করি, বিকজ আমরা যখন প্রজেক্টগুলো করি সেটা আমাদের লোকাল পিসিতে, আমাদের কম্পিউটারে আমরা করি, অ্যান্ড সেই প্রজেক্টগুলো আমাদের ইমিডিয়েটলি গিটহাবে সিঙ্ক থাকতে হয়। দ্যাটস ওয়াই we need the Git software. So Git আমাদের কি করবে, গিটহাবের সাথে কমিউনিকেট করে দিবে, সে ফাইল ট্র্যাকিং সিস্টেম দিচ্ছে, অ্যান্ড
আমাদের পুরো প্রজেক্টটাকে সিঙ্ক রাখছে গিটহাবের সাথে, ঠিক আছে? সো গিটহাব আমরা এখনই যাব, যেহেতু এটা একটা ওয়েব বেস ইন্টারফেস, এটাতে আমাদের খুব বেশি কিছু করার নেই। তোমাদের সবাইকে করতে হবে কি, গিটহাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এন্ড দ্যাটস অল। গিটের জন্য আমাদের কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না, যেহেতু এটা একটা সফটওয়্যার। আমরা জাস্ট গিটহাবের অ্যাকাউন্টটাকে গিটের সাথে কানেক্ট করে আমরা কাজ শুরু করে দিতে পারি, ঠিক আছে? ইট ইজ ভেরি ইজি এন্ড এভরিথিং ইজ রেডি টু গো, জাস্ট ইনস্টল এন্ড রেডি টু গো। আমাদের কিছু কনফিগারেশনের কাজ করতে হয়, যেটা আমরা আজকে শিখব, কারণ ম্যাক্সিমামরাই এই জায়গাটাতে ভুল করে, কিভাবে গিটকে কনফিগার করতে হয়, কিভাবে ভার্সন কন্ট্রোল সিস্টেম ম্যানেজমেন্ট করতে হয়, টিম কিভাবে কোলাবোরেট করতে হয়, এই জিনিসগুলো আমরা আজকে ক্লিয়ার করার ট্রাই করব, ঠিক আছে? সো anyone of you have any question or anything you want to know regarding this? Okay, that means we can move forward. So in next step we'll actually explore the GitHub. আমরা ফার্স্টে গিটহাবকে একটু এক্সপ্লোর করব, গিটহাবের ব্যাপারে একটু জানবো, এর কি কি জিনিস আমরা ওয়েব ইন্টারফেস থেকে অ্যাক্সেস করতে পারি, and then we'll go to Git and use Git with GitHub collaboratively. So আমি ডিরেক্টলি ওয়েব ইন্টারফেসে চলে যাই, আমি একটু ব্রাউজারে যাচ্ছি। সো গিটহাব আমরা জানি, জাস্ট আমরা গিটহাব লিখে সার্চ করলে github.com ওয়েবসাইট চলে আসে। এন্ড আমি তোমাদের বলবো, সবাই তোমরা তোমাদের যে ইউনিভার্সিটি আমাদের যে মেইলটা আছে, সেই মেইলটা দিয়ে তোমরা একটা অ্যাকাউন্ট ওপেন করবা, যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে। আর যদি প্রিভিয়াসলি তোমাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে যদি এমন হয় যে তোমরা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে পার্সোনাল মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, ইটস অলসো ফাইন, তোমরা করতেই পারো, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা আসলে আমাদের গিটহাব ড্যাশবোর্ড। তুমি যখন গিটহাব প্রোফাইলটা ক্রিয়েশন কমপ্লিট হবে, তোমাকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে, অ্যান্ড you can go to your profile from this menu, and GitHub প্রোফাইলে গিয়ে এখানে আমরা কি করে, আমরা তোমার সেশনের শুরুতেই তোমাদের এক ম্যাডাম বলে গেলেন যে তোমাদের আসলে GitHub প্রোফাইলটা দেখা হয়। সো তোমাদের যখনই তোমরা জব ইন্টারভিউতে অ্যাপ্লাই করবা, তোমাদের অনেক জায়গায় বলে প্লিজ প্রোভাইড ইউর GitHub প্রোফাইল। সো তোমাদের GitHub প্রোফাইল আসলে কি, GitHub প্রোফাইল ইজ আ রিফ্লেকশন অফ ইউর ডেভেলপমেন্ট ক্যারিয়ার। সো তুমি কি কাজ করছো না করছো সব কিছুই তোমার গিটহাবে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যায়, একটা তোমার সিভির মতো ক্রিয়েট হয়ে যায়, এখানে সমস্ত কিছু সেভ থাকে। সো এই প্রোফাইলটা আসলে তোমার কাজ, তোমার ডেডিকেশন, এই সব কিছুকে বোঝাবে। কিভাবে বোঝাবে দেখো, আমি যদি কোনো একটা রিপোজিটরিতে যাই, এই রিপোজিটরি হচ্ছে আসলে আমাদের কাইন্ড অফ ফোল্ডার লিস্ট, যে আমাদের কি কি প্রজেক্ট আছে, ঠিক আছে? যেমন আমার এখানে কিছু প্রজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো একটা একটা করে প্রজেক্ট, অ্যান্ড এই প্রজেক্টগুলো আমরা বলতেছি রিপোজিটরিজ। গুগল ড্রাইভে যেটাকে আমরা ফোল্ডার বলতাম, কাইন্ড অফ সেভাবেই তোমরা ইমাজিন করতে পারো। আমরা গিটহাবে যখনই কোনো ফোল্ডারে এগেইনস্টে কোনো প্রজেক্ট রাখি, সেই প্রজেক্টকে আমরা বলি বা ফোল্ডারকে আমরা বলি রিপোজিটরি। অ্যান্ড এখানে আসলে রিপোজিটরি ক্রিয়েশনের কোনো লিমিট নাই, তোমরা ইচ্ছা মতো রিপোজিটরি ক্রিয়েট করতে পারো। অ্যান্ড ইচ রিপোজিটরি কন্টেইনস ইউর প্রজেক্ট ফাইলস। যেমন আমি যদি এই রিপোজিটরিতে আসি, এখানে যা দেখছো এগুলো আসলে আমার প্রজেক্টের ফাইল, অ্যান্ড এই ফাইলগুলো আসলে সেম অ্যাজ আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে যেরকম থাকে ঠিক সেভাবে এখানে আপলোড হয়ে যায়, ঠিক আছে? সো গিটহাবের ব্যাপারে খুব বেশি কিছু আমরা ডিপ যাব না, কারণ গিট নিয়ে কাজ করতে করতে আমরা গিটহাবের ব্যাপারগুলো এক্সপ্লোর করে ফেলবো, বাট এগুলো ছিল খুবই বেসিক ধারণা। অ্যান্ড লাস্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা যে একটু আগে আমি বলছিলাম যে ব্রাঞ্চিং করা বা সেভ করা, এই সেভগুলোকে আমরা বলছি কমিট। অ্যান্ড খেয়াল করে দেখো, গিটের প্রত্যেকটা কমিট আসলে সেভ হয়ে থাকে, অ্যান্ড উই ক্যান এক্সপ্লোর এভরি কমিটস। প্রত্যেকটা কমিটে কি কি কোডস ছিল, কোন কোন কোড ফাইল আমার চেঞ্জ হয়েছে, এভরিথিং এলস। লাইক আমি যদি এই কমিটটাকে একটু চেক করতে চাই যে আসলে এখানে কি চেঞ্জ করছি, জাস্ট সিম্পলি কমিটের ডিটেলসে চলে যাব। দেখো আমি যে যে লাইন অফ কোড অ্যাড করেছি সেগুলো শো করছে, যে লাইন অফ কোড ডিলিট করেছি সেটাও আমাকে শো করছে, অ্যান্ড কোথায় কোথায় কি চেঞ্জ হয়েছে প্রত্যেকটার সে আমাকে ডিটেল শো করছে। দ্যাট মিনস আমি এখন জানি যে আমার এখানে কি চেঞ্জ হয়েছে, কোন ফাইলটা চেঞ্জ হয়েছে, অ্যান্ড আমি এখন নেক্সট কি কাজ করতে পারি, ঠিক আছে? এভাবে আমরা একটু পরে আরো ডিটেলসে দেখবো, সমস্যা নেই।
এভাবেই আমাদের আসলে গিটের যে অনলাইন ইন্টারফেসটা, এটা আসলে অনলাইন ইন্টারফেস, এটা আমাদের যেটা আমরা বলছিলাম GitHub ওয়েব সার্ভিস, যেটা সেখানে আমরা এই জিনিসগুলোকে স্টোর করছি আর দেখতে পাচ্ছি, এগুলো আমরা শেয়ার করতে পারি। যেমন আমার এই রিপোজিটরিটা এখন একটা পাবলিক রিপোজিটরি আছে, দ্যাট মিনস তোমরা যদি আমার প্রোফাইলে আসো তোমরাও সেম জিনিসটাই দেখতে পারবা, ঠিক আছে, একদম হুবহু সেম জিনিসটাই। এন্ড কোনো কোনো ক্ষেত্রে আমরা কি করি, প্রাইভেট রিপোজিটরি ক্রিয়েট করি, লাইক আমার এখানে যদি আমি দেখাই আমার একটা প্রাইভেট রিপোজিটরি। এন্ড প্রাইভেট রিপোজিটরি গুলো আসলে আমাদের রিপোজিটরি গুলোকে প্রাইভেট রাখে, এগুলোকে আসলে সবাই দেখতে পারে না আনলেস আমরা কাউকে অ্যাক্সেস দিচ্ছি। প্রাইভেট রিপোজিটরিতে আমরা অ্যাক্সেস দিতে পারি যারা কি করে আমাদের প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারে, আমরা তাদেরকে বলি কোলাবোরেটর, ঠিক আছে। সো আমরা দেখবো যখন আমরা টিম ওয়ার্কের সেকশনে যাব তখন কিভাবে গিটহাবে আমরা কোলাবোরেটর অ্যাড করি এন্ড তারা কিভাবে প্রজেক্টটাকে তাদের পিসিতে রান করবে, তাদের পিসিতে নতুন কন্ট্রিবিউশন দেবে, সেটাও আমরা দেখবো এই পুরো সেশনে, ঠিক আছে। সো মোটামুটি আমাদের গিটহাবের ব্যাপারে আর ডিটেলসে আমি এখন যাব না। আমরা নেক্সট যে পার্টটা আমাদের সেটা হচ্ছে অ্যাবাউট দ্য গিট। সো গিট যেহেতু একটা সফটওয়্যার আমাদের পিসিতে ইনস্টলেশন করতে হয়, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ইনস্টল দ্য গিট অন ইউর লোকাল পিসি। অ্যান্ড এটার জন্য আমি লিঙ্কটা এখানে দিয়ে দিছি, যদিও লিঙ্ক ছাড়াও তোমরা খুব সহজেই সার্চ করে বের করতে পারো, জাস্ট গিট ইনস্টল বা গিট লিখে সার্চ করলেই দেখবা gitscm.com এই ওয়েবসাইটটা চলে আসে, এটা গিটের অফিসিয়াল ওয়েবসাইট। অ্যান্ড এখান থেকে তোমরা ডাউনলোডসে গিয়ে তোমাদের যে অপারেটিং সিস্টেম তোমার চালাও, ম্যাক ওএস, উইন্ডোজ, লিনাক্স, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা ভার্সন দেওয়া আছে, তোমরা জাস্ট সিম্পলি তোমাদের পিসির জন্য ভার্সনটা এখানে ডাউনলোড করে নিবা। অ্যান্ড উইন্ডোজের জন্য যদি হয় সেখানে আসলে দুই ধরনের ভার্সন আছে, আমার জানা মতো এখনকার সময় আমরা ম্যাক্সিমাম অফ আস ইউজিং দ্য 64-bit উইন্ডোজ, দ্যাট মিনস আমরা 64-bit ভার্সনটা ডাউনলোড করে নিব অ্যান্ড ইনস্টলেশন প্রসেস জাস্ট নেক্সট করতে থাকবা, ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। সো ইনস্টলেশন প্রসেসটা আমি দেখালাম না বিকজ আমার পিসিতে অলরেডি এটা ইনস্টলড, বাট জাস্ট এটাতে ক্লিক যদি করো দেখবা এখানে এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, দেখো। এন্ড ডাউনলোড স্টার্ট হয়ে গেলেই আসলে তোমার কাজ শেষ, তুমি যখনই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে ইনস্টল করে নিবা। এন্ড তোমার পিসিতে ইনস্টল হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবা, তোমরা যদি স্টার্ট মেনুতে যাও, এখানে গিয়ে জাস্ট গিট লেখো, দেখবা তোমার কাছে এরকম কিছু সফটওয়্যার চলে আসবে। একটা হচ্ছে গিট ব্যাশ, আরেকটা হচ্ছে গিট জিইউআই, গিট সিএমডি, এরকম বেশ কিছু জিনিস চলে আসবে। মানে গিট দিয়ে কিছু আসলেই বুঝবা তোমার ইনস্টলেশন সাকসেস, ইউ ক্যান ইউজ গিট অন ইউর পিসি নাও। ওকে, সো গিট আসলে একটা লাইব্রেরি ইনস্টল করে, একটা লাইব্রেরি যেটা আসলে গিটের কিছু কমান্ড আমরা ম্যানেজ করতে পারি। যেমন গিট ব্যাশ, এটাকে যদি আমি ওপেন করি, খেয়াল করে দেখো আমরা এই ধরনের উইন্ডোর সাথে বেশ ফ্যামিলিয়ার, তাই না? এটা আমরা জানি কমান্ড প্রম্পট হিসেবে। আমরা উইন্ডোজের সিএমডি লিখে যদি সার্চ করি, আমি এখানে সিএমডি, দেখো দেখতে কাইন্ড অফ একই রকম, তাই না? এটা হচ্ছে গিটের অফিসিয়াল, এটাকে আমরা বলি গিট ব্যাশ। এখানে আমরা গিটের কমান্ডগুলো রান করতে পারি, বাট নট নেসেসারিলি তোমাকে এখানেই রান করতে হবে। Once Git is installed on your system, local system, you can run it anywhere, like command prompt, PowerShell, and other third-party command prompt system. Anything you can run it anywhere. Okay, so আমি প্রেফার করি গিট ব্যাশটাকে ইউজ করার, বিকজ এটার ইন্টারফেসটা বেশ ক্লিন, বাট তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো। অ্যান্ড এটা যখন আসবে এখানে তুমি কনফার্ম যে তোমার গিট ইনস্টলেশন ইজ কমপ্লিট। ওকে, সো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট স্টেপে মুভ করতে পারি, যেটা হচ্ছে আমাদের গিটকে কনফিগার করা। সো এখানে আমি বেশ কিছু কমান্ড দিয়ে রাখছি, যেগুলো আমি তোমাদের দেখাবো, কোনো সমস্যা নেই, বাট এই স্লাইডটা শেয়ার করবো, আমি বলবো জিসিপিসি কে স্লাইডটা শেয়ার করার জন্য, তাহলে তোমাদের কাছে কমান্ডগুলো থাকবে আর তোমরা আসলে নিজেরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। সো আমি একটু দেখাই যে আসলে গিট ইনস্টলেশনের পর তোমাদের কাজ কি। Once you have installed Git, next step কি? Git ইনস্টল করার সাথে সাথেই তো তোমার আসলে সবকিছু কনফিগারেশন সেটআপ হবে না। Git কিভাবে জানবে তুমি কে, তুমি কোন পিসি থেকে অ্যাক্সেস করছো, এন্ড তোমার প্রোফাইল কি, আসলে GitHub প্রোফাইল কোনটা তোমার, তাকে তো সব জানাই দিতে হবে। That's why we have to configure Git for the first time. যে কোনো পিসিতে
গিটহাবকে একবার ইনস্টল করলে আমাদের প্রথমবার গিটকে কনফিগ করতে হয়। এন্ড কনফিগের জন্য আমাদের দুটো কমান্ড আছে। প্রথম কমান্ডটা হচ্ছে git config, and configuration two types. One is global configuration and second one is local configuration. সো আমরা ম্যাক্সিমাম সময় যারা বিশেষ করে পার্সোনাল পিসিতে কাজ করি আমরা আসলে গ্লোবালি কনফিগ করি, কারণ আমরা চাই না যে বারবার কনফিগারেশন করা হোক। আমরা প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা করে কনফিগ করতে পারি, আবার ওভারঅল একবার কনফিগ করে রাখতে চাই, প্রত্যেক প্রজেক্টটা ইউজ হবে, এটাকে আমরা বলি গ্লোবাল কনফিগারেশন। সো আজকে আমি তোমাদের যেটা দেখাবো এটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন। এন্ড লোকাল কনফিগারেশন ইজ ভেরি ইজি, শুধু গ্লোবাল কিওয়ার্ডটা বাদ দিলে লোকাল কনফিগারেশন হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি যদি দেই ড্যাশ ড্যাশ গ্লোবাল, এন্ড এখন আমি কি করব, আমি গিটকে বলবো আমার নেম কি, আমার ইউজার নেম। সো আমি ইউজার নেম দিব ইউজার ডট নেম, এন্ড এখানে আমি পাস করব কি, আমরা মোস্ট অফ দ্য টাইম ট্রাই করি আমাদের গিটহাবের যে ইউজার নেমটা আছে সেটাকে দেওয়ার। লাইক আমার গিটহাবের ইউজার নেম কি এটা, সো আমি যদি এটাকে কপি করি এন্ড এখানে পেস্ট করি, দ্যাটস ইট। আমার গিট কনফিগারেশন ইউজার নেম, এটা দিয়ে এন্টার দিলে আমার ইউজার নেমটা সেট হয়ে যাবে। ঠিক আছে, এন্ড গিট এখন জানে আমি যখনই কোন একটা প্রজেক্টে কমিট করব সে জানে যে কে কমিট করছে। আমার লোকাল পিসি এখন জানে যে এটাকে কমিট করছে ইনি। ঠিক আছে, এন্ড সেকেন্ডলি আমাদের আরেকটা ইনফরমেশন কনফিগ করতে হয়, সেটা হচ্ছে git config -- global user dot email। আমাদের ইমেইলটাও দিতে হয়, যে ইমেইলটা দিয়ে আমরা গিটহাব প্রোফাইলটা ক্রিয়েট করছি। যেমন আমার ক্ষেত্রে আমার ইমেইলটা হচ্ছে এটা। সো আমরা গিটকে বলে দিচ্ছি আমার ইউজার নেম এটা, আমার ইমেইল এটা। সো গিট এখন জানে যে যখনই আমি প্রজেক্টে কোনো কমিট করব, নতুন কোনো কাজ কন্ট্রিবিউশন করব, সেটা আমি এই নামে করছি এবং আমার ইমেল হচ্ছে এইটা। এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি যদি একটা এক্সাম্পল প্রজেক্ট তোমাদের দেখাই, লাইক এই প্রজেক্টটা, এটা একটা কোলাবোরেটিভ প্রজেক্ট, এখানে অনেকজন কাজ করছে। এন্ড কোনো একটা কমিটে গিয়ে আমি যদি দেখাই যে কোন কমিটটা কে করছে, এটা আসলে কিভাবে ট্র্যাকিং হয়। ঠিক আছে, লাইক এখানে ম্যাক্সিমাম গুলো আমার, যদিও কোনো একটা কমিট, আচ্ছা আমাদের অন্য ব্রাঞ্চে একটু যেতে হবে, সরি। সো ফর এক্সাম্পল আমি আমার এক্সাম্পলটাই দিই, এখানে আরেকজনের কাজটা খুঁজে বের করতে হবে, সে একটু পিছনেই আছে। বাট সে ফর এক্সাম্পল যে এই যে এখানে ইনফরমেশনটা দেখছো যে কে কমিট করছে, কখন কমিট করছে, কে কমিটটা করছে, সে আসলে কি কাজটা করছে, এই সব কিছু ডিটেইলস কি করছে গিটে সেভ হচ্ছে, গিটহাবে সেভ হচ্ছে। এন্ড এই ইনফরমেশনগুলো গিটহাব যেহেতু সেভ করছে, দ্যাট মিন্স গিটকে এগুলো দিতে হবে, তাই না? সো এই ইনফরমেশনটাই আসলে আমরা কি করলাম, এখানে কনফিগার করে নিলাম। And once you have configured, you can check your configuration with git config -- list। তুমি যখনই -- list দিবা, তোমার এখানে অনেক কিছু ইনফরমেশন আসবে, বাট দুটো ইনফরমেশন তোমরা নোটিস করবা আছে কিনা, যে তোমার ইউজার নেম এবং তোমার ইমেল, এই দুটো যদি ঠিকঠাক থাকে, দ্যাট মিন্স ইউ আর রেডি টু গো, ইউ আর তোমার গিটকে কনফিগার করা এখন টোটালি কমপ্লিট। ঠিক আছে, সো এখন আমাদের একটু আরেকবার বলতে পারবেন? হ্যাঁ শিওর, আমি আবারও যদি বলি তোমার গিট ইনস্টলেশন ডান, তুমি জাস্ট নাও গিট ইনস্টল করলা। আমি যদি আবার একটা গিটের ব্যাশ বের করি, গিট ব্যাশ, সো যখনই তুমি গিট ইনস্টলেশন ডান হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, ইউ উইল ফাইন্ড আ ইন্টারফেস লাইক দিস ওয়ান। এটাকে আমরা বলি গিট ব্যাশ, এটা একটা টার্মিনাল, একদম হুবহু সেম এজ সিএমডি। তোমরা চাইলে সিএমডিও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, সেম কমান্ডগুলো কমান্ড প্রম্পটেও রান করা যায় বা কাজ করে। এন্ড এখানে এসে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিটকে কনফিগার করা। এন্ড এখানে এই যে দেখো আমি তোমাদের কনফিগার করার কোড স্নিপেট বা কমান্ডগুলো দিয়ে রাখছি। ফার্স্ট কমান্ড হচ্ছে কি, git config global user dot name, মানে আমরা গিটকে বলে দিচ্ছি যে আমার ইউজার নেম হচ্ছে এটা। ঠিক আছে, সো গিট এখন জানে যখনই আমি কোনো কিছু কমিট করব, আমি যখনই প্রজেক্টে কোনো কাজ করব, আমার প্রোফাইল থেকেই কমিটটা হবে,
আমার টাইম স্ট্যাম্প ওখানে সেভ হবে, আমার ইনফরমেশন ওখানে থাকবে। সো গিটহাবও জানবে, গিটও জানবে কে ওই প্রজেক্টটা করছে। অ্যান্ড সাথেই আমাদের আরেকটা দিতে হয়, সেটা হচ্ছে git config user dot email, মানে আমাদের ইমেইলটাও বলে দিতে হয় যে আমার অ্যাকাউন্টের ইমেইল হচ্ছে এটা, ঠিক আছে? সো গিটের কাছে এখন সবকিছু ক্লিয়ার, সে আমার ইউজার নেম জানে, আমার ইমেইল জানে। সো এরপর যখনই আমি প্রজেক্টে কাজ করবো, একটু পরে আমরা দেখবো প্রজেক্টে কাজ করা। সো প্রজেক্টে যখনই আমরা কাজ করব, যখনই কোনো কিছু সেভ করব, কমিট করব, এটা কি হবে, সেম অ্যাজ দিস ওয়ান, একটা টাইম স্ট্যাম্প ক্রিয়েট করবে, আমি কোন কাজটা করছি এন্ড কে ওই কাজটা করছে, কখন ওই কাজটা করা হয়েছে, ঠিক আছে? সবকিছু আমাদের এভাবে সেভ হইতে থাকবে, ঠিক আছে? এন্ড আমি যে তোমাদের বলছিলাম যে এটা তোমার একটা প্রোফাইল ক্রিয়েট করবে, একটা পোর্টফোলিও ক্রিয়েট করবে। খেয়াল করে দেখো, এই যে কাজগুলো করছো, এইগুলো তোমার গিটহাব প্রোফাইলে তোমরা যখন যাবা, অনেকেই হয়তো জানো এটা, এই ধরনের একটা হিট ম্যাপ গিটহাব প্রোফাইলে ক্রিয়েট হইতে থাকে। এন্ড এই হিট ম্যাপ আসলে ডিটারমাইন করে তুমি কখন কোন কাজটা করছো, কতগুলো কন্ট্রিবিউশন করছো, এন্ড সাথেই তুমি কোন প্রজেক্টে কি কাজ করছো, সবকিছুর একটা লিস্ট হয়ে থাকে। দেখো আমি এই কাজগুলো করছি, আমার কাছে এখন ডকুমেন্টেশন আছে, আমার কাছে প্রপার ডকুমেন্টস আছে যে আমার প্রজেক্টে আমি এই যে কাজগুলো স্টেপ বাই স্টেপ গিট ইউজ করে কাজগুলো করছি, ঠিক আছে? সো এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের গিটকে কনফিগার করাটা। সো গিট কনফিগারেশন প্রপারলি হয়ে গেলে আমরা চেক করব কিভাবে যে আসলে গিট কনফিগার হয়েছে কিনা। জাস্ট সিম্পলি আমরা এই কমান্ডটা রান করি, git config dash dash list, এন্ড এটা আমাদের কি করে, একটা বেশ আউটপুট জেনারেট করে। এই আউটপুটটাতে কিছু না বুঝলেও সমস্যা নেই, শুধুমাত্র তোমরা খুঁজে বের করবা যে তোমার ইউজার নেম এবং তোমার ইমেইলটা এই লিস্টের মধ্যে কোথাও আছে কিনা। যদি তুমি খুঁজে বের করতে পারো যে ইউজার ডট নেম নামে তোমার ইউজার নেমটা আছে এবং ইউজার ডট ইমেইল নামে তোমার ইমেইলটা আছে, দ্যাট মিন্স তোমার গিট কনফিগারেশন ইজ ডান, ইউ আর রেডি টু গো উইথ গিট। ক্লিয়ার? জি। ওকে, সো আমরা এখন নেক্সট স্টেপে যেতে চাই যে কিভাবে আমরা এই গিটকে এখন ইউজ করতে পারি। সো আমরা তো এতক্ষণ ধরে সেটআপ করলাম, সো অবশ্যই আমাদের ইউজ করতে হবে, তাই না? সো ইউজ না করলে আমরা আসলে বুঝবো না। সো গিটের কিছু কোর কমান্ডস আছে, যে কমান্ডগুলো দিয়ে আমরা গিটকে ইউজ করি। সো তোমাদের আমি একটা ইজিয়েস্ট ওয়ে দেখাবো আজকে, যে যেহেতু তোমরা অ্যাজ এ বিগিনার কাজ শুরু করবা, আসলে কোন ওয়েতে গেলে তোমাদের জন্য ইজি হতে পারে। গিটে আমরা যেহেতু বলছি প্রত্যেকটা প্রজেক্ট একটা ফোল্ডারের মতো, সো প্রত্যেকটা প্রজেক্ট আমাদের একটা রিপোজিটরিতে থাকে, এন্ড সেই রিপোজিটরির ভিতরে আমাদের ওই প্রজেক্টের এগেইনস্টে যত কোড ফাইলস থাকে সবকিছু থাকে, ঠিক আছে? সো আমি একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করতে চাই, আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, যে প্রজেক্টটা আসলে আমি আমার টিমের সাথে করব একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্টে, এন্ড সেটা আমার গিট ইউজ করে ভার্সন কন্ট্রোল সিস্টেমের মধ্যে থাকবে। সো দেখো আমি যদি গিটের রিপোজিটরিজ অপশনে আসি, ট্যাবে আসি, এখানে একটা অপশন আছে নিউ এ চলে গেলাম, এন্ড হিয়ার ইউ ক্যান সি আ ফর্ম। এই ফর্মে আসলে খুবই সিম্পল কিছু ইনফরমেশন দিতে হয়, এর মধ্যে একটাই শুধু ম্যান্ডেটরি ইনফরমেশন, সেটা হচ্ছে রিপোজিটরি নেম। তোমাকে একটা রিপোজিটরি নেম সেট করতে হবে, দ্যাট হুইচ উইল বি ইওর প্রজেক্ট নেম অ্যাকচুয়ালি, ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমি একটা প্রজেক্ট নেম দিলাম যে ডেমো গিটহাব সেশন। আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম, এন্ড তোমরা চাইলে এই রিপোজিটরি একটা ডেসক্রিপশন দিতে পারো, বাট ইট ইজ অপশনাল, ইউ ক্যান চেঞ্জ ইট লেটার অন। এন্ড তোমরা এখানে রিপোজিটরির প্রাইভেসিটা সেট করতে পারো, লাইক ইউ ক্যান মেক ইট প্রাইভেট অর পাবলিক। when it is public, anyone can access your repository, তোমাদের প্রজেক্ট সবাই দেখতে পারবে, প্রত্যেকটা কোড কমিট সবকিছু চেক করতে পারবে। and whenever it is private, এখানে শুধুমাত্র তুমি এবং তোমার সাথে যারা কোলাবোরেটর থাকবে বা তোমার টিম মেম্বার, তারাই শুধুমাত্র এই প্রজেক্টটা দেখতে পারবে। সো আমি আপাতত পাবলিক করে দিলাম, তোমরা যাতে দেখতে পারো। এন্ড থার্ড স্টেপে তোমরা একটা জিনিস দেখছো যে অ্যাড রিডমি ফাইল। সো আমরা রিডমির ব্যাপারে একটু পরে জানবো, বাট তারপরে বলি যে রিডমি একটা ফাইল, যে ফাইলে আসলে আমরা যে কোনো প্রজেক্টের, যখন তোমরা দেখো প্রজেক্টের একটা ডেসক্রিপশন থাকে না, যে আসলে প্রজেক্টে কিভাবে ইউজ করতে হয়, রিডমি টাইপের ফাইল, যে এই প্রজেক্টটা রান করার জন্য তোমাকে এটা একটা প্রি রিকুইসাইট আছে। সো এই প্রি রিকুইসাইটটা আসলে মেইনটেইন করার জন্য আমরা কি দেই, রিডমি ফাইল ইউজ করি। ইয়েস, হ্যান্ড রেজ করছো?
আমি যদি একবার পাবলিক বা প্রাইভেট করে ফেলি এটা কি পরে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, শিওর, ইউ ক্যান চেঞ্জ এনি টাইম রিপোজিটরি প্রাইভেসি। সো আমি যদি এখনই একটু দেখাই দিই কুইকলি, যদি এটা পরে দেখাবো না। সো যে কোনো একটা রিপোজিটরি, সে ফর এক্সাম্পল আমার এই রিপোজিটরিটা আমি পাবলিক করে ফেলছি। সো ধরো আমি ভুলে পাবলিক করছি, ঠিক আছে, আমি এটাকে এখন প্রাইভেট করতে চাই। সো আমি সেটিংসে চলে যাব, আমার রিপোজিটরিতে যাব, দেন সেটিংস, অ্যান্ড ইউ হ্যাভ টু স্ক্রল ডাউন হিয়ার দ্য ডেঞ্জার জোন। ডেঞ্জার জোনে কিছু স্পেসিফিক ফিচার আছে যেগুলো আসলে ডিরেক্টলি এফেক্ট ইউর রিপোজিটরি, অ্যান্ড ওয়ান ইজ দ্য ভিজিবিলিটি। দেখো এখানে আমাকে বলছে ইউর রিপোজিটরি ইজ কারেন্টলি পাবলিক, that means I can change the repository to private. So change visibility, and see here is an option, change to private, and once you click the private option your repository will be changed to private repository. Okay. So আমি যেটা বলছিলাম যে আমরা কিভাবে এই রিপোজিটরিটা ক্রিয়েট করতে পারি। সো রিডমি ফাইলে আসলে থাকে কি আমার প্রজেক্টের ডেসক্রিপশন, আমরা ওই প্রজেক্টটা স্পেসিফিক প্রজেক্টটা কিভাবে রান করা যেতে পারে অথবা এই প্রজেক্টের একটু ইনফরমেশন আমরা রিডমি ফাইলে অ্যাড করি। আপাতত আমি রিডমি দিচ্ছি না। অ্যান্ড ফোর্থ অপশনে দেখো আছে অ্যাড গিট ইগনোর ফাইল। গিট ইগনোর ফাইলের ব্যাপারে আমরা একটু পরে জানবো। এগুলো সব আসলে অপশনাল, এগুলো বাই ডিফল্ট সেট হয়ে থাকে, আমরা কোনো অপশনে হাত দিব না। সিম্পলি আমরা রিপোজিটরির নাম দিব অ্যান্ড ক্রিয়েট রিপোজিটরি। It will take a few seconds, and দেখো আমাদের git repository is done. আমার github session নামে একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড সবথেকে মজার জিনিস দেখো, যে কারণে আমি দেখাতে চাচ্ছিলাম এটা, সেটা হচ্ছে এই রিপোজিটরিটা তুমি কিভাবে ইউজ করবা সেটা তোমাকে ও বলে দিচ্ছে, ঠিক আছে। লাইক তুমি লোকাল পিসিতে তো যদি তোমার প্রজেক্টে এই জিনিসগুলো রান করো তাহলে কি হবে, তোমার রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে বা তোমার প্রজেক্টটা এখানে চলে আসবে, ঠিক আছে। সো আমরা এটা একটা ডেমনস্ট্রেশন দেখবো, লাইক এটা কিভাবে আমরা করতে পারি। সো আমি একটা ফোল্ডারে চলে যাই। লেট মি ওপেন আ ফোল্ডার ফার্স্ট। সো হ্যাভ এ লুক, আমি একটা ফোল্ডারে যাচ্ছি। ধরো আমি মিসেলেনিয়াস এখানে একটা এমটি ফোল্ডার ক্রিয়েট করি, তারপর ডেমো রিপো। সো এই ফোল্ডারে আমি চাচ্ছি এই ফোল্ডারটা অ্যাজ এ প্রজেক্ট আমার এখানে চলে আসবে, ঠিক আছে। সো এটা আমি কিভাবে করতে পারি, সিম্পলি আমরা কি করব, যে ফোল্ডারে বা যেখানে আমার প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা আমি আসলে একটা প্রজেক্টও তোমাদের জন্য রেডি করে রাখছি, আমি এটাই ইউজ করি। দেখো আমার একটা সিম্পল একটা প্রজেক্ট আছে, আমি একটু একে বাইরে নিয়ে আসি। খুবই সিম্পল একটা প্রজেক্ট। আমি যদি এটাকে রান করি, এরকম একটা ওয়েবের ল্যান্ডিং পেজ আছে, ঠিক আছে, এখানে অ্যাকোয়াটিক অ্যানিমালস আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এই প্রজেক্টটা নিয়ে আসলে গিটের আজকে সমস্ত কিছু এক্সপ্লোর করার ট্রাই করবো খুবই কুইকলি। সো এটাকে কাটি। ওকে, সো আমি চাচ্ছি আমার এই প্রজেক্টটা আমার এই গিটহাব রিপোজিটরিটাতে আমি নিয়ে আসবো। ওকে, সো কি করতে হবে, সে আমাকে এই কমান্ডগুলো রান করতে বলছে। তো আমি কমান্ডগুলো একটা করে কপি করব আর রান করব। তার আগে আমরা কি করব, ফোল্ডারে চলে আসব, অ্যান্ড এই ফোল্ডারে রাইট ক্লিক করব। দেন যদি তোমরা উইন্ডোজ 10-এ থাকো ডিরেক্টলি তোমার এই অপশনগুলো চলে আসবে, আর 11-এ আমাদের একটু মোর অপশনে যেতে হয়। গিয়ে আমরা দেখো এখানে অপশন আছে ওপেন গিট ব্যাশ হিয়ার। সো আমি এটাতে ক্লিক করলাম। দেখো আমার একটা গিট ব্যাশ টার্মিনাল ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখানে আসলে আমি কি করব, গিট আমাকে যে কমান্ডগুলো রান করতে বলছে সেই কমান্ডগুলো একটা একটা করে রান করব। প্রথম কমান্ডটা বলছে কি, গিট ইনিট। সো কপি করার থেকে আমার লেখাটা তাড়াতাড়ি হবে। গিট ইনিট এই কমান্ডটা বোঝায় আমরা রিপোজিটরি বা আমার প্রজেক্টটাকে ইনিশিয়েট করছি, ঠিক আছে। ফার্স্ট স্টেপ গিট ইনিট, আমাদের প্রজেক্ট রিপোজিটরিটাকে ইনিশিয়েট করা, ঠিক আছে। দ্যাট মিন্স এই প্রজেক্টটা আপাতত গিটহাবে নাই, আমি এটা কি করছি, ইনিশিয়েট করছি। সো কমান্ড হচ্ছে গিট ইনিট, এন্ড এটা দিয়ে যখনই আমি এন্টার দিব, দেখো ইনিশিয়েটেড এমটি গিট রিপোজিটরি, আমার গিট রিপোজিটরি ইনিশিয়েট হয়ে গেছে, ঠিক আছে। দেন এর পরের কমান্ড, তোমরা চাইলে রিডমি ফাইল অ্যাড করতে পারো, আমি এটা আপাতত স্কিপ করছি। এর পরের কমান্ড গিট কমিট। কমিট খুব ইম্পর্টেন্ট একটা কমান্ড, বিকজ আমরা আসলে যত প্রজেক্টে যখনই কোনো কিছু সেভ করি সেটা আসলে বলি আমরা কমিট করা, ঠিক আছে। প্রজেক্টে যখনই তোমরা কোনো কিছু সেভ করো
নতুন একটা চেঞ্জ সেভ করো, সেটাকে আমরা বলছি কমিট। সো ইউ হ্যাভ টু কমিট এভরি চেঞ্জেস। অ্যান্ড আমরা বলি যে ডেভেলপমেন্টের সময় আমরা চেষ্টা করি কমিটগুলোকে ছোট ছোট রাখার, লাইক ছোট চেঞ্জ করবা, ছোট একটা কমিট করবা, তাহলে বোঝা যায় যে তুমি কোথায় কোথায় চেঞ্জ করছো। ঠিক আছে, খুবই প্রিসাইজ হয় জিনিসগুলো। সো দেখো আমি ফার্স্ট যেহেতু কমিট, আমি লিখলাম git commit -m। আমাদের প্রত্যেকটা কমিটে, আমি যখন তোমাকে লাস্ট আমার একটা প্রজেক্ট দেখালাম, প্রত্যেকটা কমিটের এগেইনস্টে একটা করে মেসেজ থাকে। এই মেসেজটা বলে আমি আসলে কি কাজটা করছি, খুবই শর্টকাটে আমাকে বলে দেয় আমি কি কাজটা করছি। এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট। আমাদের গিট কমিটের সময় মেসেজটা হচ্ছে ম্যান্ডেটরি, তুমি মেসেজ না দিলে কমিটটা হবে না। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হয়, গিট কমিট -m দিয়ে মেসেজ বোঝায়, এন্ড স্পেস দিয়ে আমরা কোটেশনের ভিতর লিখতে পারি যে ইনিশিয়েটিং নিউ প্রজেক্ট রিপোজিটরি, শর্টকাটে লিখলাম রিপো। মেসেজটা ইজ ফ্রি, তোমরা যে কোনো ভাষায়, নিজের ভাষায় একটা মেসেজ লিখবা। আমরা একটু পরে বেস্ট প্র্যাকটিস কিছু দেখবো, বাট আমি তারপরও বলি যে মেসেজ সবসময় ট্রাই করবা একটু ইলাবোরেটিভ যাতে হয়, যাতে তোমার টিমমেট ডেভেলপার, তোমার যে ফেলো ডেভেলপাররা আছে বা টিমমেটরা আছে, তারা যাতে তোমার কমিট মেসেজ দেখে বুঝতে পারে তুমি কি কমিট করছো। ঠিক আছে, সো আমি আপাতত কমিট মেসেজ দিলাম যে ইনিশিয়েটিং নিউ প্রজেক্ট রিপো। সো এটা যে কেউ দেখলেই বুঝবে যে এই কমিটটা করা হয়েছে, প্রজেক্ট রিপোজিটরিটা নতুন রিপোজিটরি করা হয়েছে। ঠিক আছে, এন্ড এটা দিয়ে আমি এন্টার দিলাম, এরকম কিছু মেসেজ আমাকে শো করবে। সো দ্যাট মিনস আমার রিপোজিটরি কমিট হয়ে গেছে। বাট কমিট হয়ে গেলেই আসলে শেষ না, দেখো আরো কিছু জিনিস বলছে, এই জিনিসগুলো আমাদের অ্যাড করতে হবে। লাইক এই অপশনটা দেখো, git branch -m main। ব্রাঞ্চিংটা খুব ইম্পর্টেন্ট। গিটে আমরা যখনই কোনো রিপোজিটরি ক্রিয়েট করি, সেই রিপোজিটরির ডিফল্ট ব্রাঞ্চের নাম হচ্ছে মেইন ব্রাঞ্চ, অ্যান্ড ইন সাম কেস মাস্টার ব্রাঞ্চ। আমরা কোনো জায়গায় দেখবো মাস্টার, যেটা আসলে গিটে প্রিভিয়াসলি মাস্টার ইউজ করা হতো, এখন এসে আমরা ম্যাক্সিমাম সময় দেখি মেইন ব্রাঞ্চ ক্রিয়েট হয়। লাইক আমার এখানে যেমন মাস্টার আছে দেখছো, বাট আমি যদি তোমাদের আরেকটা রিপোজিটরি দেখাই, লাইক এটা, এখানে যদি যাই, এখানে তোমাদের দেখবা একটা ডিফল্ট ব্রাঞ্চ আছে যেটার নাম হচ্ছে কি মেইন ব্রাঞ্চ। ঠিক আছে, সো ব্রাঞ্চ খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি কোন ব্রাঞ্চে পুশ করছো বা কোন ব্রাঞ্চে সেভ করছো সেটা জানতে হয়। লাইক আমি একটু আগে তোমাদের মার্ভেলের টাইমলাইন দেখাইলাম, মনে আছে? এই যে এই টাইমলাইনটা, এই টাইমলাইনে আমি বলছিলাম তোমাদের যে এইগুলো কি এক একটা করে ব্রাঞ্চ, এন্ড প্রথম ব্রাঞ্চটার নাম বলছিলাম আমি মেইন ব্রাঞ্চ। সেই ব্রাঞ্চটাই আসলে এটা, এই মেইন ব্রাঞ্চ। ঠিক আছে, সো আমি আবার এখানে যাই, আমাকে এই কমান্ডটা রান করতে হবে, git branch main। ব্রাঞ্চটা আমাকে সিলেক্ট করে দিতে হবে শুরুর দিকে। দেখো এখানে আপাতত মাস্টার শো করছে, আমি এটাকে মেইনে কনভার্ট করে নিব, ডান। এন্ড সেকেন্ড লাস্ট কমান্ড হচ্ছে কি, আমাদের রিমোট অ্যাড করতে বলছে। রিমোট বলতে প্রত্যেকটা গিটহাব রিপোজিটরির একটা নিজস্ব লিংক থাকে। দেখো এই যে লিংকটা দেখছো, এই লিংকটা হচ্ছে এই রিপোজিটরির লিংক। ঠিক আছে, দ্যাট মিনস আমি যদি এই লিংকে যেতে পারি, আমি আমার রিপোজিটরি পেয়ে যাব। এন্ড সেই লিংকটাই আসলে আমরা রিমোটলি অ্যাড করছি, সেটা গিটে বলে দিতে হয়। এই পুরো কাজটাই কিন্তু শুধুমাত্র ওয়ান টাইম, দ্যাট মিনস ফার্স্ট টাইম তুমি যখন প্রজেক্ট ক্রিয়েট করছো। ঠিক আছে, এটা একবার করলেই তোমার প্রজেক্টে আর করতে হবে না, শুধুমাত্র কমিট করতে হয় এরপর। ঠিক আছে, সো আমি এই কমান্ডটা রান করে নেই। সরি, আমার এখানে পেস্ট করার জন্য এখান থেকে যেতে হবে। সো কমান্ডটা যখন আমি রান করব, সে এখন জানে যে আমি একটা নতুন প্রজেক্ট ইনিশিয়েট করেছি, আমার কমিট মেসেজ সে জানে, আমার ব্রাঞ্চ যে সে জানে, এন্ড সে কোন রিপোজিটরিতে গিয়ে সেভ করবে অনলাইনে সেটাও সে এখন জানে। লাস্ট কাজ আমাদের এগুলোকে আপলোড করা। সো আমি তোমাদের যে স্লাইডটা আছে এখানে কমান্ডগুলো সবগুলো দিয়ে রাখছি, সাথে কোন কমান্ডের কি কাজ সেটাও আমি মোটামুটি একটু করে ছোট করে এক্সপ্লেইন করে ট্রাই করছি। সো আমরা যে গুগল ড্রাইভে কোনো কিছু আপলোড করি, লাইক ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করতে পারি, আমরা আপলোড বাটনে ক্লিক করে আপলোড করতে পারি, সেম কাজটা আমরা যখন গিট ইউজ করে করব আপলোডিং এর কাজ, উই হ্যাভ টু ইউজ দিস কমান্ড। উই ইউজ গিট পুশ। পুশ মানে হচ্ছে আমি গিটহাব যে
রিপোজিটরিটা আছে সেখানে অনলাইন রিপোজিটরিতে আপলোড করছি। ফ্রম হোয়ার? ফ্রম মাই লোকাল পিসি বা লোকাল রিপোজিটরি। ঠিক আছে, সো লাস্ট কমান্ড ফর দিস প্রজেক্ট ইজ git push u origin main। সো আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথেই আমাকে কি বলছে, fail to push some refs to, ওকে। সো আমি একটু দেখি কোথায় প্রবলেম হলো। git remote add origin, রিফ্রেশ করি। shift insert, okay, remote already exists, source fail to push some refs to echo। আমাদের যেহেতু এটা এক্সিস্টিং প্রজেক্ট, সো আমাদের হয়তো এই কমান্ডটা একটু রান করতে হতে পারে। shift insert, okay, what is the git add কি করতে হবে না? git add, yes, আমরা অ্যাড করি নাই বিকজ আমাদের অলরেডি প্রজেক্টটা ডান। সো আমি যে প্রসেসটা দেখাচ্ছিলাম যেটা হচ্ছে যে তোমার নতুন রিপোজিটরি, একদম ব্ল্যাঙ্ক প্রজেক্ট। সো আমরা আসলে এখনো অ্যাড করি নাই, যেটা আমাদের এই কমান্ডের মধ্যে সামহাউ মিস গেছে, এটা আগে থেকে থাকে। সো হোয়াট এভার, আমি তোমাদের এখানে অ্যাড করে রাখছি। দেখো আমাদের ইনিটের পরের কাজটাই হচ্ছে অ্যাড করা। ঠিক আছে, সো এই কমান্ডটা সামহাউ গিটের ওখানে দেয়নি, আমরা করে ফেলি, সমস্যা নেই। সো গিটে অ্যাড করা হয়নি। হ্যাঁ, আমাদের অ্যাড করা হয়নি। অ্যাডের জন্য কি করতে, আমাদের যখন একটা প্রজেক্ট, এক্সিস্টিং প্রজেক্টকে আমরা গিটে দিচ্ছি, লাইক আমি যে প্রজেক্টটা দেখাচ্ছি এটাতে কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে, তাই না? এটাতে অলরেডি কিছু কাজ করা আছে, এটাকে আমরা বলছি এক্সিস্টিং প্রজেক্ট। সো যখনই এক্সিস্টিং প্রজেক্টকে আমরা গিটে অ্যাড করতে যাই, আমাদের এই এক্সট্রা কমান্ডটা রান করতে হয়, সেটা হচ্ছে git add। সো আমি এটা একটু রান করি। git add এর পর একটা ফুল স্টপ আছে। এই ফুল স্টপের মানে হচ্ছে আমাদের এই রিপোজিটরিতে বা এই ফোল্ডারে যত ফাইল আছে সবগুলোকে আমি কি করছি, অ্যাড করে নিচ্ছি গিটহাবে আপলোডের জন্য। ঠিক আছে, আমি এটাকে রান করি এন্ড এটা অ্যাড হয়ে গেছে। আমি কমিট মেসেজটা আরেকবার একটু দিতে চাই। এটা আমার কমিট মেসেজ চলে আসছে। এন্ড লাস্ট কমেন্ট যেটা আমাকে এসে বলছিল পুশ করতে, সো আমি পুশ মেসেজটা দেওয়ার ট্রাই করি, দেখি। পেস্ট এন্ড এন্টার, নাও ইটস ওয়ার্কিং। দেখো এখন সে আমার কি করছে, পুরো প্রজেক্টটা সে বলছে যে আমার গিটহাবে আপলোড করে দিছে। সো আমি গিটকে ইউজ করে আমার গিটহাবে প্রজেক্টটা আপলোড করলাম। আমি এখন চেক করতে চাই যে আমার আসলে এই রিপোজিটরিতে প্রজেক্টটা আসছে কিনা। সিম্পলি আমি একটা রিফ্রেশ করব এখানে, এন্ড ইউ ক্যান সি আমার প্রজেক্ট ডাইরেক্টরিতে যে ফাইলগুলো ছিল, লাইক ইন্ডেক্স, script.js, স্টাইল, সব ফাইলগুলো এখন আমি এখানে দেখতে পাচ্ছি। ইন্ডেক্স, html, script.js, style.css। এন্ড খেয়াল করে দেখো, এদেরকে কমিট করার সময় যে আমি মেসেজটা দিয়েছিলাম, সেই মেসেজটা আমার এখানে শো করছে যে ইনিশিয়েটিং নিউ প্রজেক্ট রিপো। ঠিক আছে, সো আমরা কি করলাম, আমরা একটা গিটহাব রিপোজিটরি ক্রিয়েট করেছি। সেই গিটহাব রিপোজিটরিতে আমরা একটা এক্সিস্টিং প্রজেক্ট সেভ করেছি। বাট ইন মোস্ট অফ দ্য কেস তোমরা হয়তো দেখবে এক্সিস্টিং প্রজেক্ট না করে তোমরা হয়তো নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করছো যেখানে কোনো ফাইল নাই, সেখানে অ্যাড এর কমান্ডটা না দিলেও সমস্যা হয় না। ঠিক আছে, ওকে। সো এই গেল আমাদের ফার্স্ট স্টেপ, যে কিভাবে আমরা গিটে আমাদের ফাইলগুলোকে আপলোড করতে পারি, প্রজেক্টটাকে সেভ করতে পারি। এন্ড এখান থেকে শুরু হয় আমাদের গিটের জার্নি, আমরা কিভাবে গিটে কাজ করা শুরু করব এখন। ঠিক আছে, সো নেক্সট স্টেপে আমাদের আসে কিছু টিম ওয়ার্কের কনফিগারেশন। লাইক প্রজেক্ট তো ক্রিয়েট করে ফেলছো, প্রজেক্ট আপলোড করে ফেলছো, এখন তোমার তো টিম মেম্বারকে অ্যাড করতে হবে না? তোমার টিম কিভাবে জানবে যে এই প্রজেক্টে কাজ করতে হবে? সো আমরা কি করি, আমরা প্রত্যেকটা গিটহাব রিপোজিটরির একটা সেটিংস অপশন থাকে, যে সেটিংসে গেলে তোমরা অপশন পাবা কোলাবোরেটরস। সো কোলাবোরেটরসে যদি যাও, এখানে অপশন আছে যে অ্যাড পিপল। সো অ্যাড পিপল থেকে তোমরা তোমাদের যে টিম মেম্বার আছে, যার ফ্রেন্ডরা আছে, তার গিটহাবের ইউজার নেমটা যদি এখানে সার্চ করো, তার প্রোফাইলটা এখানে তোমরা দেখতে পারবা। এন্ড যখনই তার প্রোফাইলটা তুমি অ্যাড করবা, তার কাছে একটা ইনভাইটেশন যাবে যে your friend has invited you to commit as be a collaborator for this repository.
সো তোমার ফ্রেন্ড যখনই সেই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে, সে আমার যদি কোনো আছে এখানে যেমন আছে, সে যখনই সে অ্যাকসেপ্ট করবে তার নামটা এভাবে লিস্টে শো করবে। সো দ্যাট মিনস তুমি তোমার প্রজেক্টে একজন কোলাবোরেটর অ্যাড করছো, অ্যান্ড তোমার সেই কোলাবোরেটর কি করতে পারবে, তোমার প্রজেক্টে ফাইল এডিট করতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, ঠিক আছে। কোলাবোরেটরের প্রজেক্টে ফুল অ্যাক্সেস থাকে, ঠিক আছে, বাট ওই অ্যাক্সেসটাকে আমরা লিমিট করতে পারি ইন সাম মেজার্স, বাট হোয়াট এভার কোলাবোরেটর আমাদের যারা থাকে তারা আসলে প্রজেক্টের মোটামুটি ফুল অ্যাক্সেস পেয়ে যায়। দ্যাট মিনস তোমার ফ্রেন্ডরাও কি হবে, পুরো প্রজেক্টটাকে অ্যাক্সেস করতে পারবে, পুরো প্রজেক্টে নতুন ব্রাঞ্চিং ক্রিয়েট করতে পারবে, নতুন ফাইল অ্যাড করতে পারবে, এভরিথিং এলস, ঠিক আছে। সো এই প্রজেক্টে আমরা কি চাচ্ছি যে আমাদের কোলাবোরেটর অ্যাড হবে। সো কোলাবোরেটর ধরলাম তোমরা অ্যাড করে ফেলছো। সো যেহেতু এটা আমার একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট, আমি বলছি, সো ধরো আমি হচ্ছি ডেভেলপার 1, আমার পিসিতে কোডগুলো আছে, আমি এটা অলরেডি আপলোড করে দিছি, ঠিক আছে। এখন আমি আমার রোলটা সুইচ করছি, আমি ধরছি আমি আর ডেভেলপার 1 নাই, আমি এখন ডেভেলপার 2। যে ডেভেলপার 2 আসলে জানে না এখনো প্রজেক্টে কি কি ফাইল আছে, সে এখনো এগুলো ডাউনলোড করে নাই বা কিছু জানে না, ঠিক আছে, প্রজেক্টের ব্যাপার। সো সে তার বাসায় এই প্রজেক্টটাকে যখনই সে কোলাবোরেটর ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলো, সে তো এখন গিটহাবের এই রিপোজিটরির মানুষ হয়ে গেল, কোলাবোরেটর হয়ে গেল, টিম মেম্বার হয়ে গেল। সো সে কি করবে, সেই রিপোজিটরিতে আসবে, এসে দেখবে যে এই ফাইলগুলো সেখানে এখানে আছে, বাট এটাকে তো তার লোকাল পিসিতে নিয়ে আসতে হবে, তাই না। সো লোকাল পিসিতে নিয়ে আসার জন্য আমাদের একটা কমান্ড রান করতে হয়, যেটা আমি এখানে অ্যাড করে রাখছি, ক্লোনিং কমান্ড, ঠিক আছে। সো তোমার যে টিম মেম্বার আছে সে কি করবে, বাসায় গিয়ে গিটের সেটআপ তো অবশ্যই করবে, কনফিগারেশন অবশ্যই করবে, করার পর এই রিপোজিটরিতে আসবে, এসে কোডের অপশনে যাবে, গিয়ে এই যে দেখো একটা লিংক সে আমাকে দিচ্ছে এন্ড বলছে কপির অপশন এখানে দিয়ে রাখছে, আমি সিম্পলি এটাকে কপি করব, এন্ড দেখো আমার এই ফোল্ডারে কিন্তু এখন ওই এটা ডেমো ল্যান্ডিং পেজের একটা জিপ ফাইল, এটা আমি ডিলিট করে দেই, এখানে কিন্তু আপাতত কোনো প্রজেক্ট নাই, তাই না, এটা একদম এমটি। ধরো সে চাচ্ছে এই ফোল্ডারে এই প্রজেক্টটা নিয়ে আসবে, কিভাবে নিয়ে আসবে, সিম্পলি ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক, শো মোর অপশনস, ওপেন git bash here, এন্ড ব্যাশটা যখনই ওপেন হবে এখানে জাস্ট একটা কমান্ড রান করতে হবে, কি git clone, দেন যে লিংকটা কপি করে নিয়ে আসছি সেই লিংকটা পেস্ট, এন্ড এন্টার করলেই উইদিন ফিউ সেকেন্ডস দেখো আমার নতুন যে সরি এই যে এক্সিস্টিং যে প্রজেক্টটা, এই প্রজেক্টের জন্য নতুন একটা ফোল্ডার সে ডাউনলোড করে ফেলছে, এন্ড পুরো প্রজেক্টটা আমার এখানে চলে আসছে। এন্ড এখানে যদি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আমি একটা হিডেন ফাইল শো করাবো। দেখো প্রত্যেকটা গিটহাব রিপোজিটরিতে একটা .git নামে ফোল্ডার থাকে, এই ফোল্ডারটা ক্রিয়েট হয় যখনই আমরা git init নামের যে কমান্ডটা একটু আগে রান করছিলাম, সেই কমান্ডটা যখনই আমরা রান করি এই ফোল্ডারটা একটা হিডেন ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। এই হিডেন ফোল্ডারটাই আসলে গিটের যত ক্যারিজমা, আমরা যে ম্যাজিক বলছিলাম, টাইমিং বলছিলাম, টাইম মেশিনের কথা বলছিলাম, সমস্ত কিছু মেইনটেইন হয় আসলে এই ফোল্ডারটা থেকে। এখানেই সমস্ত ধরনের কাজের ট্র্যাকিংস থাকে, তোমার কমিটেড ট্র্যাকিংস থাকে, কোন ফাইলটা আপলোড হচ্ছে, কোনটা আসছে না আসছে, এভরিথিং এলস ইজ মেইনটেইনড ফ্রম দিস .git ফোল্ডার, ঠিক আছে। সো এটা আমরা আরো ডিটেইলস হয়তো কোনো সময় জানবা, তোমরা নিজেরাও এক্সপ্লোর করে দেখতে পারো। এন্ড এই ফোল্ডারটা আসলে আসছে মানেই তোমার এই প্রজেক্টটায় তুমি নতুন কমিট করার জন্য রেডি টু গো, তোমাকে আর কোনো কনফিগারেশন করতে হবে না, কিচ্ছু না, তুমি জাস্ট সিম্পলি এই ফোল্ডারটাই যদি আমি এখন ভিএস কোড দিয়ে ওপেন করি, ধরো আমি এখন কোড ভিএস কোডে ওপেন করি, সরি আমার একটু অন্য ফোল্ডারটা হয়ে গেছে, আমি এটাতে সিডি কি ফোল্ডারের নাম গিটহাব, এন্ড দেখো আমি কি করছি, আমার ওই প্রজেক্টটাই তোমার, আমি কিন্তু অ্যাজ এ টিম মেম্বার 2, কিন্তু এখন আমি টিম মেম্বার 1 নাই, আমি আমার বাসায় গিয়ে অ্যাজ এ টিম মেম্বার 2 প্রজেক্টটা ওপেন করছি, এন্ড ওপেন করে দেখছি যেখানে কিছু কোড ফাইলস আছে, এন্ড তুমি সবকিছু হয়তো এক্সপ্লোর করে দেখলা। এখন তোমার মনে হচ্ছে যে না এখানে কিছু একটা অ্যাড করলে ভালো হয়,
লাইক এই ডাউনলোড অ্যাপের লেখায় তুমি অন্য কিছু দিতে চাও, যে ভিজিট আওয়ার সাইট। প্রিভিয়াসলি আমি যদি তোমাদের যেটা দেখাচ্ছিলাম, যেখানে এই লেখাটা ছিল কি ডাউনলোড অ্যাপ, বাট তুমি চাচ্ছ যে না ডাউনলোড অ্যাপ না, এখানে আসলে ভিজিট আওয়ার সাইট লেখাটা শো করলে বেশি মিনিংফুল থাকে। সো আমি এখানে কি করলাম, লেখাটা চেঞ্জ করে দিলাম ভিজিট আওয়ার সাইট। যেহেতু আমি এখন নতুন লেখা লিখেছি বা নতুন একটা চেঞ্জ নিয়ে আসছি, এই চেঞ্জটা তো অবশ্যই আমাকে সার্ভারে দিতে হবে, তাই না? নাহলে আমার টিমমেট জানবে কি করে যে আমি কোথায় চেঞ্জ করছি। সো দ্যাটস ওয়াই আমি কি করব, আমার বাকিগুলো ক্লোজ করতে পারি। এখানে আমি একটা কমিট দিব। কমিটটা কিভাবে দেই? সো আমি যেহেতু আমার এই ফোল্ডারে এখন আছি, সো আমি সিম্পলি কি করতে পারি, git add ফুল স্টপ, আমি চাচ্ছি যা আমি চেঞ্জ আছে সব অ্যাড করি, অ্যাড করলাম git commit। এন্ড আমরা জানি কমিট করতে হলে অবশ্যই কি দিতে হয়, একটা মেসেজ। এন্ড মেসেজে আমি বলতে পারি যে বাটন টেক্সট চেঞ্জ। আমি যে বাটনটা ছিল এই বাটনটার টেক্সটটা চেঞ্জ করছি, ঠিক আছে? সো সেটাই আমি এখানে দিলাম। দিয়ে আমি যদি এখন এটাকে এন্টার করি, সে বলছে কি ওয়ান ফাইল চেঞ্জড, ইনসারশন +1, ডিলিশন 1 সো সে আমাকে একটা সামারি বলছে যে আমি একটা ফাইল চেঞ্জ করছি, সেখানে কিছু একটা অ্যাড করছি, একটা কিছু রিমুভ করছি, ঠিক আছে? এন্ড ফাইনালি আমি তোমাদের যেহেতু একটু আগেই বললাম যে গিটে আমরা যখনই কোনো কিছু নতুন ডেটা অ্যাড করতে চাই কি করি, আমরা পুশ করি। পুশ মানে হচ্ছে আপলোড করা। সো আমরা সিম্পলি এই কমান্ডটা রান করব, git push, এন্ড ইমিডিয়েটলি এটা কি হয়ে যাবে, আমাদের যে ব্রাঞ্চে আমরা কাজ করছিলাম সেই ব্রাঞ্চে আপলোড হয়ে যাবে। আমি যদি এটাকে একটা রিফ্রেশ করি, খেয়াল করে দেখো এটার আমি যে মেসেজটা দিয়েছি বাটন টেক্সট চেঞ্জ, সেটা কিন্তু এখানে চলে আসছে। অ্যালং উইথ দ্যাট আমি যদি কোড ফাইলটা খেয়াল করে দেখি, এখানে আমাদের কোথায় ছিল, এই যে এটা, এই বাটনটা খেয়াল করে দেখো, এখানে লেখা আসছে কি ভিজিট আওয়ার সাইট। এখানে একটু আগে ছিল ডাউনলোড, এখন লেখা আসছে ভিজিট আওয়ার সাইট। দ্যাট মিনস আমি যে চেঞ্জটা করলাম কোডের মধ্যে, সেই কোডটা এখন আমার ডিস্ট্রিবিউটেড সার্ভারের মধ্যেও সেভ হয়ে গিয়েছে। এখন তোমার টিমমেট, যে ধরলাম তুমি সেকেন্ড টিমমেট এই নতুন পুশটা দিল, এখন ফার্স্ট টিমমেটকে হয়তো ইনফর্ম করলো যে আমি নতুন একটা কোড পুশ করে দিয়েছি, তুমি চেক করো, ঠিক আছে? সে তার বাসায় গিয়ে আবারও কি করবে, এই প্রজেক্টটা ওপেন করবে, তাই না? সে প্রজেক্টটা ওপেন করার পর সেটাকে দেখবে কি করে, তাকে তো এই প্রজেক্টটা দেখতে হবে। সে ফর এক্সাম্পল আমার আগের ফোল্ডারটা আমি একটু রিসাইকেল বিন থেকে ফেরত নিয়ে আসি, রিসাইকেল বিন, ডেমো ল্যান্ডিং পেজ, এই দুটোই মনে ছিল, এটা রিস্টোর। সো অ্যাজ এ প্রিভিয়াস মেম্বার আমি কি করছি, আমার এই প্রজেক্টটা ছিল, এটা ছিল আমার টিম মেম্বার 1 এর জন্য, সরি এটা ছিল আমার টিম মেম্বার 2 এর জন্য, এইটা ছিল আমার অ্যাজ এ টিম মেম্বার 1। সো এই প্রজেক্টটা আমি আবারও আমার রোল সুইচ করে নিলাম, আমি ধরলাম আমি আবারও 1 নম্বর টিমের টিম লিডার। সো আমি এখন চাই, এখানে কিন্তু খেয়াল করে দেখো, এটা যদি আমি রান করি এখনো কিন্তু ডাউনলোড অ্যাপ লেখাই শো করছে, বাট আমি যদি টিম মেম্বার 2 এর কোডটা রান করে দেখি, খেয়াল করে এখানে কিন্তু লেখাটা চেঞ্জড, ভিজিট আওয়ার সাইট শো করছে। দ্যাট মিনস টিম মেম্বার 1 এর প্রজেক্টে এখনো নতুন আপডেটটা আসে নাই। সো কিভাবে আসবে, সিম্পলি টিম মেম্বার 1 কি করবে, তার প্রজেক্টের রিপোজিটরিতে আসবে, এসে git bash এখানে ওপেন করবে, এন্ড এখানে জাস্ট একটা সিম্পল কমান্ড রান করবে। কমান্ডের নাম হচ্ছে git pull। এন্ড git pull একটা কমান্ড, যেটার ব্যাপারে আমি এখানে বলে রাখছি, যেটা কি করে গিটহাবের ফাইলগুলোর সাথে আমাদের লোকাল পিসির ফাইলগুলোকে সিঙ্ক করে। কোনো চেঞ্জ থাকলে চেঞ্জড ফাইলগুলো নিয়ে আসে, এন্ড আমাদের পিসিতে কোনো কিছু চেঞ্জ থাকলে সেটাও বলে দেয় যে এখানে এখানে চেঞ্জ আছে, এটা পুশ করতে হবে, ঠিক আছে? সো গিট ফুলের কাজ, সে আমাদের পিসির সাথে গিটহাবের ফাইলগুলোকে, আমাদের রিপোজিটরির ফাইলগুলোকে সিঙ্ক করে। সো আমি যখনই পুল কমান্ডের মধ্যে এন্টার দিব, দেখো সে বেশ কিছু জিনিস আমাকে সে পুল করলো, আমি জানতে চাই না কি পুল করছে, বাট কিছু একটা সে পুল করছে, ঠিক আছে? আমি এখন চেক যদি করি যে এই ডেমো ল্যান্ডিং পেজ, এইটাকে আসলে চেঞ্জটা আসছে কিনা। আমি যেহেতু একটু আগেই এইটা রান করে দেখছিলাম যে এখানে ডাউনলোড অ্যাপ শো করছিল, আমি যদি পেজটাকে এখন রিফ্রেশ করি,
দেখো লেখাটা চেঞ্জ হয়ে আসছে কি ভিজিট আওয়ার সাইট। সো দ্যাটস হাউ ইউ ক্যান কোলাবোরেট উইথ ইউর টিমমেট, অ্যান্ড তোমার টিমমেট যখনই কোনো কাজ করবে সেটা গিটহাব সার্ভারে চলে যাবে। গিটহাব সার্ভার থেকে তুমি আবার কি করছো, তোমার পিসিতে নিয়ে আসতে পারছো কাজটা, অ্যান্ড সেখান থেকে তুমি আবার নেক্সট স্টেপে কাজ করতে পারো। এন্ড পুরো কাজটাই আসলে খেয়াল করে দেখো। ইয়েস স্যার, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। যারা যারা হচ্ছে সেশনটাতে জয়েন করেছেন সবাই একটু প্লিজ খেয়াল করবেন যে কমেন্ট বক্সে আপনাদের জন্য একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হয়েছে, ওটা আপনারা কাইন্ডলি ফিল আপ করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদেরকে আমরা পার্টিসিপেশন সার্টিফিকেটটা সেন্ড করতে পারবো। যারা এটা করবেন না তাদেরকে হচ্ছে আমরা পার্টিসিপেশন সার্টিফিকেটটা দিতে পারবো না। সো কাইন্ডলি মেক শিওর দ্যাট ইউ ফিল আপ দ্যাট ফর্ম। থ্যাংক ইউ স্যার, ইউ মে কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আসলে আমাদের সেশনের প্রায় শেষের দিকে চলে আসছি। মোটামুটি সব কিছুই আমরা এখন দেখে ফেলছি, বেসিক জিনিসপত্রগুলো কোথায় কোথায় আমাদের নলেজ থাকতে হয়। সো we can now collaborate with our teammate. We can now commit new changes to the Git and GitHub, and we can pull the changes from the GitHub and work with our teammate. So এখানে এসে আমাদের নেক্সট একটা কনফিউশন চলে আসে। এখানে আমি মোটামুটি অনেক কিছু দেখানোর ট্রাই করি, সবকিছুই কমান্ডগুলো দেখার ট্রাই করছি যাতে তোমরা বাসায় নিজে এগুলোকে রান করে দেখতে পারো। এন্ড এখানে একটা পার্ট আছে যেটাকে আমরা বলি ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং এর পার্টটা তোমরা কমান্ড রান করেও করতে পারো, আবার চাইলে ডিরেক্টলি গিটহাবের যে ওয়েব ইন্টারফেস আছে সেখান থেকেও করতে পারো। লাইক আমি যদি এখানে যাই, দেখো এখানে একটা অপশন আছে ভিউ অল ব্রাঞ্চেস, অথবা ব্রাঞ্চের মধ্যে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে কি আমার একটা মাত্র ব্রাঞ্চ। আমি চাই আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, নাম দিলাম যে টেস্ট ব্রাঞ্চ। এন্ড যখন আমি ক্রিয়েট নিউ ব্রাঞ্চে ক্লিক করব, দেখো আমার এখন দুটো ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে কি মেইন ব্রাঞ্চ আর একটা টেস্ট ব্রাঞ্চ। আমি যদি টেস্ট ব্রাঞ্চে যাই, এটা আসলে একটা টাইমলাইন ক্রিয়েট হয়ে গেল, একই টাইমের একই প্রজেক্টের দুইটা ডিফারেন্ট ভিউ। টেস্ট নামে একটা ভিউ, মেইন নামে একটা ভিউ। টেস্টের মধ্যে যখন কোনো চেঞ্জ করবে সেটা ডিরেক্টলি মেইনে যাবে না, আমাদের কি করতে হয়, দুইটাকে মার্জ করতে হয়। ঠিক আছে, লাইক আমার স্লাইডে আবার একটু ব্যাক যেতে হচ্ছে। সো এখানে যেমন দুটা ডিফারেন্ট ব্রাঞ্চ ছিল, মেইন একটা ব্রাঞ্চ, এটাকে ডিলিট করি, মেইন একটা ব্রাঞ্চ, এন্ড ধরলাম এটা হচ্ছে সেই টেস্ট ব্রাঞ্চটা। এন্ড মেইন ব্রাঞ্চে হয়তো কেউ একজন কাজ করছে তার মতো কাজ করে যাচ্ছে। টেস্ট ব্রাঞ্চে হয়তো আরেকজন কাজ করছে, সেই কাজটা করতে করতে আমরা এই পরের যে কাজটা, এই কাজটাকে তো আমার মেইন প্রজেক্টে নিয়ে আসতে হবে, তাই না? আমাকে তো পুরো প্রজেক্টটা দেখতে হবে। এটা একটা পার্ট অফ দ্য প্রজেক্ট, এটা একটা পার্ট অফ দ্য প্রজেক্ট, এটা একটা পার্ট অফ দ্য প্রজেক্ট, এন্ড সবগুলোকে যখনই আমরা একসাথে করব তখনই তোমার হোল প্রজেক্ট। দ্যাটস ওয়াই আমাদের কি দরকার, সবগুলোকে যখনই আমরা একসাথে করি তখন সেটাকে আমরা বলি মার্জ করা। দেখো এই দুটো কাজ করার পর আমি মার্জ করছি, সো আমার কি ক্রিয়েট হয়েছে, ভার্সন 0.2। আমার 0.2 ভার্সনে কি আছে, এই নতুন দুটো কাজ অ্যাড আছে। আবার ভার্সন 0.2 এর পর এখানে কিছু কাজ করা, এখানে কিছু কাজ করা, দেন এখানে কিছু কাজ করা, এই দুটোকে মার্জ করে আমি নিয়ে আসি কোথায়, আমার টেস্ট ব্রাঞ্চে। টেস্ট ব্রাঞ্চে যখন সব মার্জ হয়েছে, দেন আমরা কোথায় নিয়ে গেছি, আমার মেইন ব্রাঞ্চে। এন্ড ফাইনালি এটার নাম দিয়েছি আমি কত, ভার্সন 1.0। এই যে প্রসেসটা তোমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, এই সেম প্রসেসটাকেই আমরা এই কমান্ডগুলোর মাধ্যমে করতে পারি। দেখো কিভাবে আমরা করি। প্রথমে আমাদের ব্রাঞ্চ ক্রিয়েশন তো আমি দেখালাম অলরেডি। সো ব্রাঞ্চ ক্রিয়েশন তোমরা এই কমান্ড দিয়েও করতে পারো, অথবা সিম্পলি ওয়েব ইন্টারফেস দিয়েও করতে পারো, বাট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মার্জ করা। সো কিভাবে আমরা দুটো ব্রাঞ্চকে মার্জিং করতে পারি। মার্জ করার জন্য আমাদের একটু মাথায় রাখতে হয় যে সোর্স ব্রাঞ্চ এবং ডেস্টিনেশন ব্রাঞ্চের ব্যাপারে। এইখানে আমরা যে মেইন ব্রাঞ্চটার কথা বলছি, এই মেইন ব্রাঞ্চটা আসলে কি, আমার আলটিমেট ডেস্টিনেশন ব্রাঞ্চ, তাই না? এগুলো হচ্ছে একটা করে সোর্স, এখানে একটা কোনো কিছু কোড আছে, এখানে কোনো কিছু কোড আছে, এই কোডগুলো কি হচ্ছে একসাথে হয়ে আলটিমেটলি চলে যাচ্ছে আমার মেইন ব্রাঞ্চে, এন্ড দেন এটা একটা ভার্সন দেওয়া হচ্ছে। মেইন ব্রাঞ্চে আসা মানেই সে আসলে একটা ভার্সন পাচ্ছে। দ্যাট মিনস আমি ডেস্টিনেশন ব্রাঞ্চ মানে যে ব্রাঞ্চের সাথে মার্জ করতে চাই, সেই ব্রাঞ্চের নামটা আমাদের সেই ব্রাঞ্চে আমাদের শুরুতে যেতে হয়। ঠিক আছে, লাইক এটা যদি আমার মেইন ব্রাঞ্চ হয়,
এটা যদি আমার টেস্ট ব্রাঞ্চ হয়, টেস্ট ব্রাঞ্চের কাজগুলো আমি মেইন ব্রাঞ্চে নেওয়ার জন্য কি করব, সবার আগে ফার্স্ট কমান্ড git checkout ডেস্টিনেশন ব্রাঞ্চ। এই যে আমি ডেস্টিনেশন ব্রাঞ্চে সবার আগে যাচ্ছি। ডেস্টিনেশন ব্রাঞ্চের জায়গায় হয়তো এখানে তোমরা নাম দিবা কি মেইন, ঠিক আছে। সো তুমি এখানে ব্রাঞ্চের নামটা দিয়ে দিবা কোন ব্রাঞ্চে তুমি যাচ্ছ, এন্ড ফাইনালি একটা কমান্ড দিতে হয় যে git merge source branch। সোর্স ব্রাঞ্চ বলতে যে ব্রাঞ্চের সাথে তুমি মার্জ করছো সেই ব্রাঞ্চের নামটা। লাইক তুমি এখানে দিলা যে আমাদের একটা নতুন ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করছি কি নামে, টেস্ট। যখন এই কমান্ডটা রান করবা তোমার টেস্ট ব্রাঞ্চে যা আছে, ডেস্টিনেশন ব্রাঞ্চে যা আছে সবগুলো একসাথে হবে। এটাকে আমরা বলি মার্জিং করা। এন্ড যখনই এগুলো একসাথে হবে তখনই আমরা ফাইনাল প্রজেক্টটাকে আবারও একটা ভার্সন দিতে পারবো, ফাইনালি এটাকে চেক করতে পারবো, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের মার্জ করার ওয়ে। তোমরা এই জিনিসগুলো আসলে নিজেরা যখন প্রজেক্ট করবা, জাস্ট কমান্ডগুলো মাথায় রাখলে প্রজেক্ট যখন করবা দেখবা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের টাইম স্বল্পতার কারণে খুব বেশি ডিটেল দেখাতে পারছি না। এন্ড নতুন কোনো চেঞ্জ করার জন্য আমরা এই কমান্ড সব সময় রান করি, ঠিক আছে। সো এটা আসলে নতুন কিছু না, git add git commit git push, ঠিক আছে, একদম মুখস্থের মতো। তোমরা যখন কাজ করতে থাকবা গিটের কোনো কমান্ডই মুখস্থ না, ঠিক আছে। এটা যখন তোমরা কাজ করবা কমান্ড রান করতে করতেই তোমাদের একদম ছোটস্থ হয়ে যাবে, ঠিক আছে। সো কোনো কিছুই মুখস্থ করতে হয় না, আমরা এমনি সব মাথায় চলে আসে। এন্ড আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে কনফ্লিক্টস, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এন্ড এটা খুব বেশি হয় আমরা যখন টিমে কাজ করি। সো টিমে কাজ করার সময় আমরা যেহেতু কোলাবোরেটিভ এনভায়রনমেন্টে কাজ করছি, হতেই পারে এরকম যে তোমার কোনো একটা ফ্রেন্ড, ধরো আমার যে প্রজেক্ট আছে এই প্রজেক্টে আসলাম, index.html এর ধরো কোনো একটা এই ফাইলের মধ্যে তুমিও কাজ করছো, তোমার কোনো একটা ফ্রেন্ড হয়তো সেম ফাইলের মধ্যে কাজ করছে, ঠিক আছে। এন্ড তুমি এখানে নাম দিলা যে ভিজিট আওয়ার সাইট, বাট তোমার ফ্রেন্ড এখানে নাম দিল যে ভিজিট আওয়ার ওয়েব। ওকে, সো আমার মেইন ব্রাঞ্চে আমি এখানে নাম দিলাম কি ভিজিট আওয়ার ওয়েব, বাট আমার টেস্ট ব্রাঞ্চে আমি একটু দেখে আসি, আমার টেস্ট ব্রাঞ্চে index.html ফাইলে আছে কি ভিজিট আওয়ার সাইট। একই কোড ফাইলে একই লাইন অফ কোডে দুইজন ডিফারেন্ট জিনিস দিচ্ছে, তাই না? সো এই ধরনের কেসকে আমরা বলি কনফ্লিক্ট। এন্ড যখন গিট ডিটেক্ট করে যে একই লাইন অফ কোড একই কোড ফাইলে দুইজন ডেভেলপার ডিফারেন্ট নাম দিচ্ছে, তখন সে আমাকে একটা ওয়ার্নিং দেয়। সে ওয়ার্নিং এর নাম হচ্ছে কনফ্লিক্ট, ঠিক আছে। সো এটা আসলে তখনই হয় যখন আমরা দুটো ব্রাঞ্চকে মার্জ করতে চাই। যেমন আমি তোমাদের এটাকে এখনই একটু কমিট করে দেখাই। এন্ড এখন একটা কমিটের ওয়ে দেখাবো। তোমরা যারা ভিএস কোড ইউজ করবা, ভিএস কোডে এখানে একটা অপশন আছে দেখো, সোর্স কন্ট্রোল। এন্ড সোর্স কন্ট্রোলে যদি তোমরা যাও, আমরা যে কাজগুলো এতক্ষণ ধরে কমান্ড দিয়ে করছিলাম, যেটা একটা খুবই ভালো প্র্যাকটিস, কমান্ড দিয়ে যখন এই কাজগুলো আমরা করি আমাদের কাছে মোবিলিটি থাকে অনেক বেশি। বাট স্টিল এখানেও আমাদের একটা অপশন আছে যেটা হচ্ছে আমরা ইন্টারঅ্যাকশনের মাধ্যমে জাস্ট ক্লিক করে করে কমিট করতে পারি, আমাদের কোনো কমান্ড লিখতে হয় না। লাইক এখানে দেখো মেসেজ যাচ্ছে যে আপডেট দ্য টাইটেল ইনফরমেশন দিয়ে আমি যদি কমিটে ক্লিক করি আমার এই কমান্ডের কাজগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো সিঙ্ক মানে হচ্ছে এই যে দেখো আমি যখন হভার করছি বলছি কি পুশ, দ্যাট মিন্স সিঙ্ক করা মানে আসলে পুশ করা। সো আমি পুশে ক্লিক করলাম, আমার এইগুলো চলে যাচ্ছে কোথায়, নিচে খেয়াল করে দেখো মেইন ব্রাঞ্চে। সো আমি দুটো ব্রাঞ্চই তোমাদের একসাথে দেখাই। এটা হচ্ছে আমার টেস্ট ব্রাঞ্চ। এন্ড আমি যদি আমার মেইন ব্রাঞ্চে চলে যাই, মেইন ব্রাঞ্চের index.html এ দেখো লেখা আছে কি ভিজিট আওয়ার ওয়েব। দুটো ডিফারেন্ট ব্রাঞ্চ এন্ড দুটো ব্রাঞ্চে একই লাইনে 7 নম্বর, এটা কত নম্বর, 17 নম্বর লাইন, 17 নম্বর লাইনে ডিফারেন্ট লেখা। এন্ড মোস্ট প্রবাবলি এই ধরনের কেসে আমরা যখনই এই দুটো ব্রাঞ্চকে মার্জ করব, দেখো আমি একটু মার্জ করে দেখাই। লাস্ট আমাদের এখানে ছিল, সো আমি আসলে গিট চেক আউট দিব ফার্স্টে। আমার টার্মিনালটা মনে ক্লোজ করেছি। সো এখান থেকে git bash, আমি কমান্ডগুলো একটু রান করব। সো git checkout main, আমি মেইন ব্রাঞ্চের শুরুতে যাচ্ছি।
অলরেডি ইন মেইন, ওকে নো প্রবলেম। গিট মার্জ, কার সাথে মার্জ করব? টেস্টের সাথে। আমি এন্টার করলাম এন্ড এখানে এসে বলছে সামথিং উই ক্যান মার্জ এন্ড গিট পুশ। আচ্ছা, আমি এই ফোল্ডারে তো মানে কাজ করিনি, এটা কি ফোল্ডারে কাজ করছি? কোন ফোল্ডার এটা? GitHub সেশন, সরি এটাতে তো আমার এখনো যায় নাই। তারপর আমরা একটা ট্রাই করি git push because your contents do not have hint you can locally usually fail to lips. ওকে, সো আমার আসলে এই ফোল্ডারে কাজটা করা নাই, আমি আরেকটা ফোল্ডারে কাজ করছি, সেটা হচ্ছে এইটা। সো আমার এখানে এটা ওপেন করতে হবে, যেহেতু আমি একজনই দুজনের রোল প্লে করছি যার কারণে একটা কনফিউশন ক্রিয়েট হয়, বাট তোমরা যখন কাজ করবে একজনের কাজ, সো বুঝতে পারবো সহজেই, ঠিক আছে? সো আমি ফার্স্টই করব কি git checkout আমার মেইন ব্রাঞ্চে, ওকে git merge test, ওকে এন্ড এরপরে আমরা একটু কাজ দিব git add everything should be added, git একটা কমিট মেসেজ অ্যাড করব, add sorry merge branches, sorry আচ্ছা সে ওয়ার্কিং ট্রি ক্লিন দেখাচ্ছে and git push origin main। কনফ্লিক্টটা হয়ে গেলে ভালো হতো, বাট কনফ্লিক্ট দেখাচ্ছে না। আমি একটু ওয়েব ইন্টারফেস থেকে মার্জিং করি, ঠিক আছে? ওয়েব ইন্টারফেসটা এখান থেকে আমরা সহজেই কনফ্লিক্টটা বুঝতে পারবো। আমাদের পুল রিকোয়েস্টের মাধ্যমে আমরা ওয়েব ইন্টারফেস থেকেও মার্জিংটা করতে পারি। দেখো আমি বলছি যে টেস্ট ব্রাঞ্চ থেকে মেইন ব্রাঞ্চে, আচ্ছা সে আমার আসলে চেঞ্জই খুঁজে পায়নি। এটা হইতে পারে, এটা আমরা যখন তোমরা ডেভেলপমেন্ট করবা GitHub অনেক সময় আমাদের চেঞ্জ খুঁজে পায় না। লাইক দেখো, যদিও আমরা চোখে ভিজিবল দেখছি যে এখানে একটা চেঞ্জ আছে, আমার 17 নম্বর লাইনে আমি দিচ্ছি যে ভিজিটর সাইট এন্ড আরেকটা ব্রাঞ্চে আমার এখানে লেখা আছে ভিজিটর অমুক, বাট GitHub দেখো সে চেঞ্জটা ডিটেক্ট করতে পারে নাই। এন্ড এটা হয় অনেক সময়, এন্ড কোনো একটা সময় গিয়ে সে আবার এটাকে ঠিকই ডিটেক্ট করে, ঠিক আছে? হয়তো যখন আরো কিছু চেঞ্জ আসবে ফাইলগুলোর মধ্যে, চেঞ্জ হতে 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 সে কি করবে, দেখবে যে আসলে সে একটা কনফ্লিক্ট খুঁজে পাইছে। এন্ড কনফ্লিক্টটা যখনই খায়, আমি যেটা তোমাদের দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম, সে আমাদের কোড ফাইলে এই ধরনের একটা লাইন অ্যাড করে দেয়। ধরো আমি যেহেতু চাচ্ছিলাম একটু সিমুলেট করি এখানে যে আসলে কি রকম হবে, এইটা এই ধরনের একটা লাইন সে কি করে দিবে, ভিজিট আওয়ার সাইট, এন্ড এটুকু আমি ম্যাচ করে দিই। এন্ড তোমরা দেখবা যে লাইনে কনফ্লিক্ট থাকবে এরকম, সেখানে এই ধরনের একটা লাইন GitHub আমাদের অ্যাড করে দেয়। এন্ড whenever you are facing a conflict you have to use VS Code, Notepad or anything you can edit with, যে কোনো এডিটর দিয়ে তোমার এই ফাইলটা ওপেন করতে হবে। এন্ড ওপেন করে তোমাকে ম্যানুয়ালি এটা ফিক্স করে দিতে হবে, তোমাকে বলে দিতে হবে যে তুমি কোন লাইনটা রাখতে চাও। যদি তুমি চাও যে এই লাইনটা রাখবা, দেন এই লাইন বাদে বাকি যা আছে সব তুমি রিমুভ করে দিবা, দিয়ে ফাইনালি এটাকে কমিট করে দিবা। আবার তুমি যদি চাও যে না এই লাইনে তুমি রাখতে চাচ্ছ না, তুমি এই লাইন বাদ দিবা, উপরে যে লাইনটা ছিল সেটাই বেশি ভালো, এই লাইনের দিতে চাও, দেন বাকিগুলোকে কেটে দিয়ে ফাইনালি এটাকে আবারও তুমি যদি কমিট করো, তাহলে কি হবে, ফাইনাল একটা মার্জ হয়ে যাবে, ঠিক আছে? এটাকে আমরা বলছি হ্যান্ডলিং মার্জ কনফ্লিক্টস। যখনই আমরা এরকম দুইটা ব্রাঞ্চকে মার্জ করি, এন্ড ছোট ছোট চেঞ্জ গুলো ক্ষেত্রে যখন আমরা মার্জ করি খুব সহজে ডিলিট করে না, যেমন এখন আমরা শুধু একটা লাইনের একটা ওয়ার্ড চেঞ্জ করছি, সো ডিরেক্টই করে নাই। বাট যখন আসলে প্রজেক্ট আমাদের আসলে মেসি স্কেলে হয়, এন্ড সব সময় একদম ম্যাক্সিমাম কেসেই আমরা এরকম কনফ্লিক্ট ফেস করি। সো যখনই এরকম কনফ্লিক্ট হবে কি করবা, ওই ফাইলটাকে VS কোডে অথবা যে কোনো এডিটর দিয়ে ওপেন করা, অথবা GitHub এখন অনলাইনেই মার্জ কনফ্লিক্ট রিসলভ করতে দেয়, যদি রিসলভ করাটা ইজিয়ার হয়। মানে অল্প কিছু ফাইলে যদি কনফ্লিক্ট হয়, সেক্ষেত্রে তোমরা অনলাইনেই সেই কনফ্লিক্টটা রিসলভ করতে পারবা, ঠিক আছে? আর যদি কনফ্লিক্টটা এমন হয় যে অনেকগুলো ফাইলে,
তখন তুমি আর অনলাইনে পাবে না, তোমাকে অবশ্যই এডিটর ইউজ করতে হবে, লাইক VS কোড অর এনিথিং এলস। ঠিক আছে, সো এই এডিটর ইউজ করে কি করতে পারবে, তোমরা মার্জটা কনফ্লিক্টটাকে ম্যানুয়ালি ঠিক করে দেন ওটাকে পুশ করে দিতে হয়। ঠিক আছে, দ্যাটস হাউ ইউ ক্যান হ্যান্ডেল দ্য মার্জ কনফ্লিক্টস। অ্যান্ড কোলাবোরেটিভ এনভায়রনমেন্টে কাজ করতে গেলে এই পার্টটুকু জানা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা মোটামুটি গিটের যত কিছু বেসিক ধারণা ছিল সবকিছু কভার আপ করে আসছি। সো আমি একটু জাস্ট কুইকলি তোমাদের বলবো কিছু বেস্ট প্র্যাকটিসের কথা, লাইক গিটে কমিট করার ব্যাপারে একটু আগে আমি এটাও বলছি, যদিও কমিট করার সময় সব সময় খেয়াল রাখবা কমিট মেসেজটা যাতে এলাবোরেটিভ হয়, ডিটেলস থাকে, যাতে তোমার ফেলো ডেভেলপাররা, তোমার ফেলো টিমমেটরা তোমার কমিট মেসেজ দেখে বুঝতে পারে তুমি কি কাজ করছো। ঠিক আছে, দেন পুল দ্য চেঞ্জেস অফেন টু অ্যাভয়েড কনফ্লিক্টস। আমাদের একটা গুড প্র্যাকটিস গড়ে তুলতে হয়, আমাদের কিছুক্ষণ পরপরই পুল করে নিতে হয়, আমরা মেইন ব্রাঞ্চ থেকে পুল করে নেই। দ্যাট মিনস আমরা সবসময় পুল মানে আমি বলছিলাম যে সিঙ্ক করা, দ্যাট মিনস আমরা সবসময় কি করি, আমার মেইন প্রজেক্টের সাথে সিঙ্ক থাকার ট্রাই করি। ঠিক আছে, সো আমরা ঘন ঘন পুল করার একটা প্র্যাকটিস রাখবো। দেন ইউজ গিট ইগনোর টু প্রিভেন্ট ট্র্যাকিং আননেসেসারি ফাইলস। গিট ইগনোর একটা ফাইল, যে ফাইলটা আসলে আমার প্রজেক্টের আননেসেসারি ফাইলগুলোকে আপলোড হওয়া থেকে বিরত রাখে। সো এটার জন্য আমি একটু পরে দেখাচ্ছি, এটা কিছু দেখাবো না, আসলে তোমাদের রিসোর্স দিয়ে দিব, তোমরা দেখবা। আর লাস্টলি আমাদের ব্রাঞ্চগুলোকে স্মল রাখার ট্রাই করতে হয়, লাইক আমরা প্রত্যেকটা ফিচারের জন্য স্পেসিফিক ব্রাঞ্চ। ঠিক আছে, ছোট ছোট ব্রাঞ্চ, ছোট ছোট ফিচার আমরা কি করি, ডিভাইডেড করে ফেলি। আর যখনই আমরা কি করি, কোন একটা স্পেসিফিক ফিচারে ইরর পাই, আমরা ডিরেক্টলি ওই ব্রাঞ্চে চলে যাই, গিয়ে ওই ইররটাকে ফিক্স করি। আমরা জানি যে ওই ব্রাঞ্চে ইররটা আছে, আর কোথাও নেই। ঠিক আছে, সো ওখানে ফিক্স মানে আমার পুরো প্রজেক্টে ইরর ফিক্স হয়ে যায়। অ্যান্ড লাস্টলি অলওয়েজ টেস্ট ইউর কোড বিফোর মার্জিং। খুব ইম্পর্টেন্ট, তুমি যখনই কোনো একটা কোড লিখবা অবশ্যই সেটাকে নিজে আগে টেস্ট করে দেখবা ঠিকঠাক কাজ করছে কিনা, দেন তোমার মেইন প্রজেক্টে মার্জ করে দিবা। ঠিক আছে, দ্যাটস হাউ ইউ ক্যান ডেভেলপ ইউর বেস্ট প্র্যাকটিস ফর টিম ওয়ার্কস। ঠিক আছে, সো এই ছিল আমাদের গিট এবং গিটহাব নিয়ে সব কিছু। অ্যান্ড লাস্টে তোমাদের একটা বোনাস টিপস আমি দিতে চাই, সেটা হচ্ছে গিটের প্রিমিয়াম ভার্সন, গিটহাব প্রো যেটা আমরা বলি, এখানে পুরো টিউটোরিয়ালটা দেওয়া আছে, তোমাদের স্লাইডটা শেয়ার হলে তোমরা এখান থেকে দেখে নিও। তারপর একটু মুখে যদি বলি যে তোমরা চাইলেই অ্যাজ এ স্টুডেন্ট গিটহাবের প্রিমিয়াম ভার্সনটা ফুললি ফ্রিতে এনজয় করতে পারো। ঠিক আছে, সো এখানে কিছু টিপস আছে, তোমরা জাস্ট তোমাদের স্টুডেন্ট আইডি কার্ড, এটার হিসেবে তোমার ইনফরমেশনগুলো গিটহাবের অ্যাকাউন্ট সেটিংসে সবকিছু দিতে হয়, লাইক তোমার নেমটা, বিশেষ করে নেম ঠিকঠাকভাবে দিতে হয়। ইয়েস, সৌরভ। আচ্ছা ভাইয়া, তাহলে তো মনে করেন আমি যে প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করি, এটা তাহলে আমাদের ভার্সিটি মেল ইউজ করা মেবি। ইয়া, তুমি এখানে আসলে গিটহাবের ব্যাপারটা এমন, গিটহাবে আমরা চাইলে মাল্টিপল ইমেল ইউজ করতে পারি। তুমি যদি আমার প্রোফাইলটাই দেখো, আমি কিন্তু মাল্টিপল ইমেল ইউজ করছি। সো আমার এখানে ইমেলস আছে, আমার পার্সোনাল মেইল, আমার এর আগের স্টুডেন্ট মেইল সেটাও আছে, আমি এরপর কিছু আরো একটা অ্যাড করছিলাম, পরে রিমুভ করে দিছি। বাট আমরা চাইলে মাল্টিপল মেইল ইউজ করতে পারি, বাট তোমাকে খেয়াল রাখতে হবে কি তোমার স্টুডেন্ট মেইলটা যাতে অ্যাড থাকে। ঠিক আছে, তাহলে কি হবে, তোমার স্টুডেন্ট মেইল অ্যাড থাকার পর আমাদের যে একটা স্টেপ আছে, যে স্টেপে আমার যাওয়ার জন্য এত কিছু, সেই স্টেপে তোমার স্টুডেন্ট মেইলটা তারা ডিটেক্ট করে। ঠিক আছে, যে তুমি আসলে স্টুডেন্ট কিনা। সো এই যে আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল যে আমি তো মেল এটা করব, তো আমার ওটা স্টুডেন্ট মেল দিয়ে তাহলে আমার একটা খোলা আছে, সো আমি কি এটাকে আবার কি তাহলে কি নতুন ভাবে খুলতে হবে? মানে খোলা থাকলে আর সমস্যা নেই, খোলা থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি অ্যাকাউন্ট আগে থেকে থাকে কোনো সমস্যা নেই। আবার অনেকের হইতে পারে তোমরা পার্সোনাল মেল দিয়ে খুলে ফেলছো, তাও সমস্যা নেই। দেখো আমি ওই বিষয়টা এখানে বলে রাখছি, ইফ ইউর গিটহাব অ্যাকাউন্ট ওয়াজ নট ক্রিয়েটেড উইথ ইউর স্টুডেন্ট ইমেল, মেক শিওর ইউ ক্যান অ্যাড ইট উইথ ইউর ইমেলস অপশন। যে এখানে যে ইমেলস অপশনটা আছে, এখানেই দেখা একটা অপশন আছে অ্যাড ইমেল অ্যাড্রেস। সো এখান থেকে তুমি যে কোনো সময় তোমার নতুন ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, গিটহাব এটা ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছে তোমাদের। সো গিটহাব অ্যাকাউন্টে তোমার স্টুডেন্ট মেইলটা থাকবে। দেন তোমরা গিটহাবের সেটিংসেই একটা অপশন আছে বিলিংস এন্ড প্ল্যানস, এখানে গিয়ে পেমেন্ট ইনফরমেশনে একটা ফর্ম আছে, এই ফর্মটা তোমরা একটু ফিল আপ করে দিবা। দেন নেক্সট স্টেপে আমি পুরো জিনিসটা এখানে আমার বলা আছে, সো তোমরা স্লাইড থেকে দেখে নিও। দেন তোমাদের গিটহাব অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমার প্রোফাইলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন পাসওয়ার্ড সেটিংস থেকে অন করে নিতে হবে। অ্যান্ড এক্ষেত্রে এখনকার সময়ে গুগল অথেন্টিকেটর অ্যাপ চায়,
মানে অথেন্টিকেটর অ্যাপ, যে কোনো ধরনের অথেন্টিকেটর অ্যাপ হলেই হয়, বাট GitHub তোমাকে অথেন্টিকেটর অ্যাপ দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে বলবে। সো পুরো টিউটোরিয়াল ওখানে দেয়া আছে, তোমরা যখন অন করবা দেখতে পারবা। এন্ড ফাইনালি এই লিংকে যাইতে হবে তোমাদের github.com/education, এন্ড এই লিংকে গেলে তোমরা একটা ইন্টারফেস পাবা যেখানে তোমাদের বলবে যে জয়েন GitHub এডুকেশন, এন্ড এখানে ক্লিক করার সাথে সাথেই তোমাকে একটা পেজে নিয়ে যাবে, একটা স্পেশাল পেজ যেখানে আসলে তোমরা GitHub এডুকেশনের ফ্রি বেনিফিটটা এনজয় করতে পারবে। ঠিক আছে, অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে অবশ্যই এখানে রোল স্টুডেন্ট সিলেক্ট করে নিতে হবে, এন্ড ইউ ক্যান অ্যাপ্লাই। দেখো আমি যেটা বলছিলাম যে আমার যেহেতু স্টুডেন্ট মেলটা অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই আমার সেই ইউনিভার্সিটিটা শো করতে পারছে। ঠিক আছে, আমি যদি এখানে আমার টিচার মেলটা অ্যাড করে দিতাম, স্টিল সে আমাকে ডিটেক্ট করতে পারতো যে এখানে কোন ডোমেইন থেকে আমি অ্যাক্সেস করছি। সো তারা ডোমেইন দেখে আমাদের ইউনিভার্সিটিটা ডিটেক্ট করে। সো এখান থেকে তোমরা আসলে নেক্সট স্টেপে গেলেই দেখবা তোমার আইডি কার্ডটা স্ক্যান করতে বলছে, এন্ড ওই স্টেপগুলো ফলো করলেই তোমরা GitHub প্রিমিয়ামের জন্য একটা অ্যাপ্লিকেশন তোমার সাবমিট হবে, যে অ্যাপ্লিকেশনটা ওরা মোস্ট প্রবাবলি 8 to 10 ওয়ার্কিং ডেজ টাইম নেয় পুরোপুরি অ্যাপ্রুভ হতে। ঠিক আছে, সো অ্যাপ্রুভ হওয়ার পর তোমরা এরকম পার্পল কালার একটা অ্যাপ্রুভড লেখা পাবা, and once it is purple color, that means you're ready to use your premium account. ঠিক আছে, সো GitHub প্রিমিয়ামের যত ফ্রি ফিচার প্রিমিয়াম ফিচারস আছে সবকিছু তোমরা এটার মাধ্যমে ইউজ করতে পারো অ্যাজ এ স্টুডেন্ট। সো এটা তোমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি। GitHub এই অপরচুনিটিটা স্টুডেন্টদের টোটালি ফ্রি করে দিয়েছে। সো why not you grab this? ঠিক আছে, সো এটা শেয়ার করা থাকবে, তোমরা এই টিউটোরিয়ালটা দেখে মোটামুটি কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করতে হয় সেটা পেয়ে যাবে। ঠিক আছে, so that's all about our today's session. Hope you have learned a lot of things. আমি অনেক কিছু যদিও কভার করছি, বাট যদি এতটুকু বুঝতে পারো যে আসলে কোন রাইট ওয়েতে প্রপারলি আমরা GitHub-কে ইউজ করতে পারি, that will be enough for you, because এর পরের যে লার্নিং গুলো এটা তোমার জন্য আসলে কন্টিনিউয়াস লার্নিং। তুমি যত কাজ করতে থাকবা, প্রজেক্টে কাজ করতে থাকবা, you will learn. And আমার স্লাইডে ইনফরমেশন আমার ব্যাপারে দেয়া আছে, তোমরা চাইলে আমাকে রিচ করতে পারো যে কোনো ডেভেলপমেন্ট আর রিলেটেড ইস্যুতে। সো আই উইল বি অ্যাভেলেবল ফর ইউ। সো দ্যাটস অল। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু আরো জানার আছে কিনা? যদি না থাকে আমরা তাহলে আমাদের হোস্টের কাছে যেতে পারি। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই আজকের এই অসাধারণ সেশনটির জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা আমাদের গার্লস কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট উইং এর কো অ্যাডভাইজার ফাইজা ফিরোজ ম্যামকে ভোট অফ থ্যাঙ্কস এর জন্য অনুরোধ করব। কয়েকজন মেবি একটু হ্যান্ড রাইজ করছে, আমরা একটু তাদের কাছ থেকে কোশ্চেন নিতে পারি। আচ্ছা ঠিক আছে স্যার। শতাব্দী। Okay, first one, একটা question আসছে যে what are the biggest challenges beginners face when learning Git and how they can overcome them? দেখো, learning Git is not the challenge, but using it is the challenge. তোমরা আসলে গিটটাকে প্রপারলি ইউজ করছো কিনা। আমি যে তোমাদের স্লাইডটাতে তোমরা দেখবা at least বেস্ট প্র্যাকটিস যে অপশনটা দেখালাম, তোমাদের প্রজেক্টকে GitHub-এ রাখা, কোলাবোরেটিভ এনভায়রনমেন্টে কাজ করা, তোমাদের এখানে কমিটস করা, তোমরা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে পারছো কিনা, এই সব কিছুই আসলে আলটিমেটলি তোমাদের যখন ইন্ডাস্ট্রি লেভেলে জবে যাবে সেখানে গিয়ে তোমরা বুঝতে পারবা যে আমি এই যে কথাগুলো বলছিলাম এগুলো কি ওয়েট ক্যারি করে। ঠিক আছে, সো এই সব কিছুই আসলে তারা জানতে চায়। তারা চায় যে তুমি আসলে গিট ম্যানেজমেন্ট করতে পারো কিনা, তোমার GitHub-এর প্রোফাইলটা ভারী কিনা, তুমি রেগুলার GitHub-এর সাথে কানেক্টেড কিনা, অ্যান্ড তুমি টিমে কাজ করছো কিনা। বিকজ এভরি ইন্ডাস্ট্রি ইন আওয়ার কান্ট্রি, আমার জানার মতে সবখানেই তারা কি করে, একটা টিম ওয়াইজ কাজ করে, যে কোনো কাজকে প্রজেক্টকে তারা টিমে ডিস্ট্রিবিউট করে, অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ টিমস। দ্যাটস ওয়াই আমরা কি করি, আমাদের ল্যাবের কাজগুলো টিমে ডিস্ট্রিবিউট করি, তোমাদের ল্যাবের প্রজেক্টগুলোকে। সো দ্যাটস ওয়াই কি হয়, তোমরা যখন টিমে কাজ করবা তোমরা একটা চ্যালেঞ্জ ফেস করবা। টিমে কাজ করা কিন্তু ইজি না। তোমরা অনেকেই সোলো প্রজেক্টে কাজ করো অ্যান্ড অনেকেই টিমে কাজ করো। টিমে কাজ করে ইজ চ্যালেঞ্জিং, বিকজ তোমাকে কি করতে হয়, ওখানে মাল্টিপল থটসের সাথে
ফাইট করতে হয়, আরেকজন একটা জিনিস বলছে, আরেকজন আরেকটা জিনিস বলছে। সো সেগুলোকে যখন কোলাবোরেশন করে তাদের সাথে কমিউনিকেট করে একটা প্রজেক্ট বিল্ড আপ করো, এন্ড সেই প্রজেক্টটাই আসলে তুমি গিটহাবে রাখছো, গিটহাব তোমার এই কোলাবোরেশনের একটা প্রুফ, একটা সার্টিফিকেশন দিচ্ছে যে হ্যাঁ এটাই হচ্ছে আমার কোলাবোরেশন, এটা আমরা টিমে কাজ করছি, এভাবে আমরা কাজটা করছি। সো এভাবে কাজ করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এন্ড তোমরা এটা আসলে ওভারকাম করতে পারবে কিভাবে, যে রেগুলার এটার সাথে কাজে থাকে, কাজ করতে করতেই দেখবা ওভারকাম হয়ে যাবে। এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ ইন গিট এন্ড গিটহাব। সেম কথা সীমান্ত রায়ের জন্য, যে তোমরা আসলে এখন থেকেই তোমাদের ল্যাবের যে কাজগুলো তোমরা করছো, প্রত্যেকটা প্রজেক্ট, কোনো প্রজেক্টই কিন্তু ছোট না। এটা একটা বড় ভুল ধারণা তোমাদের মাঝে অনেক সময় থাকে যে তোমাদের মনে হয় গিটহাবে যেহেতু কাজটা বা খুব হাই লেভেলের হাই প্রোফাইল প্রজেক্ট হয়তো রাখতে হবে। নো, দ্যাটস প্রপারলি রং। তোমরা ল্যাবে যে প্রজেক্টগুলো তোমরা করছো, প্রত্যেকটা প্রজেক্ট কোলাবোরেটিভলি গিটহাবে করার ট্রাই করো। তাহলে কি হবে, তোমার গিটহাবের সাথে একটা ক্লোজনেস ক্রিয়েট হবে, তুমি জানো যে গিটহাব কিভাবে ইউজ করতে হয়। তুমি যখন কোলাবোরেশন করবা, তোমার টিমমেটদের সাথে কাজ করবা, দেখবা এটাই তোমার আসলে তোমার ক্যারিয়ারটাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্যারিয়ার দিকে নিয়ে যাবে। ঠিক আছে? সো তুমি আসলে আমাদের এই ল্যাবের কাজগুলোকে দিয়েও তুমি আসলে নিজেকে প্রিপেয়ার করতে পারো ফর ইওর সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার। গট মাই পয়েন্ট সীমান্ত? ইয়া সাদিয়া। স্যার ওই যে গিটহাব প্রো এর যে কথা বললেন, ওইটা হচ্ছে মেয়াদ কতদিন থাকে ওইটা প্রো এর অ্যাক্সেসটা নেওয়ার পরে? আচ্ছা, এখানে আবার একটা কনফিউশন আছে। কোনো কোনো ক্ষেত্রে তারা আবার এমন করে যে তোমার আইডি কার্ডের ভ্যালিডিটি পর্যন্ত মেয়াদটা থাকে, পরবর্তী তুমি আবার এক্সটেন্ড করতে পারো। আবার কোনো কোনো ক্ষেত্রে 4 বছরের জন্য তারা দেয়। ঠিক আছে? দ্যাট মিন্স ইউ ক্যান ইউজ গিটহাব প্রিমিয়াম ফর 4 ইয়ার্স। ঠিক আছে? সো ইউ ক্যান রিনিউ, এটাকে রিনিউ করতে পারো পরবর্তীতে। স্যার আপনি যে হচ্ছে গিটের যে ইয়েগুলা বললেন, ওইগুলা কি ম্যাকের ক্ষেত্রেও সেম? ম্যাক, ইয়েস, সেম কমান্ডস, বাট ম্যাকের জন্য গিটের যে সফটওয়্যারটা এটা একটু আলাদা আছে, ডাউনলোড করে নিলে হবে। কমান্ড সেম হুবহু। জি স্যার। স্যার আপনার স্লাইডটা পেতে পারি কি? হ্যাঁ শিওর, আমি এটা জিসিসি কে দিয়ে দিব, তারা এটা শেয়ার করে দিবে আপনাদের সাথে, সবার সাথে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো এনিওয়ান এলস? ওকে, তাহলে আমরা আবারও আমাদের হোস্টের কাছে যেতে পারি। ওকে, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি আমাদের ফাইজা ফিরোজ ম্যাম ভোট অফ থ্যাঙ্কস এর জন্য। ম্যাম। থ্যাংক ইউ মোমো, আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি জিয়ন স্যারকে অনেক বেশি থ্যাঙ্কস দিতে চাই। উনি এত সুন্দরভাবে ইনফরমেটিভ একটা সেশন পরিচালনা করেছেন এবং একদম ধরে ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হবে, গিট কিভাবে ইউজ করতে পারবেন, খুব সুন্দরভাবে উনি দেখিয়েছেন। লাস্টে স্যার আরো একটা ইনফরমেশন শেয়ার করে আরো আমার মনে হয়েছে সেটা খুবই বেনিফিশিয়াল হবে স্টুডেন্টদের জন্য, যে প্রো এর ব্যাপারটা। এছাড়া আমি স্টুডেন্টদের বলবো, গিটহাব ক্যাম্পাস এক্সপার্ট নামে একটা প্রোগ্রাম আছে, আমি যতটুকু জানি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম এটা চলতো, এখনো মোস্ট প্রবাবলি চালু আছে। সো এই ধরনের ইন্টারন্যাশনাল কিছু প্রোগ্রাম আছে যেগুলোর সাথে আপনারা যদি কানেক্টেড হতে পারেন, এরা একটা কমিউনিটি বেসিসে কাজ করে এবং এই কমিউনিটিগুলোর সাথে দেখা যায় ইন্টারন্যাশনালি যখন কানেক্টেড থাকা হয় তখন নিজেদের নেটওয়ার্কিং এ অনেক ডেভেলপ হয় এবং বাইরের স্টুডেন্টরা কিভাবে কাজ করছে, কি শিখছে সিএসসি পড়ে, সেটাও মানে নিজেদের লার্নিং এর সাথে একটা কম্পারিজন করা যায়। আর গিটহাব ক্যাম্পাস এক্সপার্টের মতোই আরেকটা প্রোগ্রাম আছে, মাইক্রোসফট স্টুডেন্ট লার্নিং অ্যাম্বাসেডর MLS এ, এটাতেও আপনারা একটু দেখতে পারেন। সো আমার সাজেশন থাকবে আপনারা একটু এই ইন্টারন্যাশনাল কমিউনিটি গুলোর প্রতি এঙ্গেজড হবেন এবং স্যার আজকে যেগুলো শিখিয়েছেন সেগুলো নিজেদের লার্নিং গুলাকে কাজে লাগানোর চেষ্টা করবেন নিজেদের প্রজেক্ট ওয়ার্কে। সো জিয়ন স্যারকে ধন্যবাদ এবং প্রত্যেকটি পার্টিসিপেন্ট, স্টুডেন্টস এবং আমাদের রেসপেক্টিভ ফ্যাকাল্টি মেম্বারসদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং হোস্টকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ অল। অসংখ্য ধন্যবাদ ম্যাম। তো এই সঙ্গে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করছি। সকল সম্মানিত শিক্ষক এবং অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি আজকের সেশনটি আপনাদের অনেক কাজে আসবে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।